সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মেডিকেল এডমিশনের আমাদের যে টার্গেট এমসি 6.0 সেটার আইসিইউ উইকের 22 তারিখের আমাদের যে ক্লাসটা মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টার নিয়ে আজকে আমাদের আলোচনা। তো তোমরা যারা তোমাদের ফ্রেন্ড আছে তাদেরকে খুব দ্রুত মেনশন করে দাও। এবং আমরা এই জাস্ট কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। আমাদের ক্লাস টাইম 8টার সময় ছিল, একটু জাস্ট দেরি হয়েছে। তো আমরা আজকে ট্রাই করবো যে মেডিকেল এডমিশনে যেভাবে আমাদের প্রশ্নগুলো আসে, তো আমি একটু তোমাকে ওভারভিউ দিয়ে নেই। আমাদের মেডিকেল এডমিশনে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু বেসিক থেকে আসে একদম, মানে এখানে কিন্তু তোমাকে বইয়ের মতো ম্যাথ পারতে হবে এমন না। হ্যাঁ, কিছু ম্যাথ আছে যেগুলো আসবে, বাট এখান থেকে মেজরিটি জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাদের এখান থেকে যে জিনিসগুলো আমাদের কথামূলক প্রশ্ন, কি বললাম, যেগুলো কথামূলক প্রশ্ন আসে সেগুলোই আমাদেরকে বেশি ভালো মতো পড়তে হবে। তো তোমরা খুব দ্রুত জয়েন হয়ে নাও। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, চলো আমরা স্টার্ট করি। দেখো, আমাদের যদি প্রথমেই দেখতে হয়, এখানে একটা কথা লেখা আছে যে আইজ্যাক নিউটন, এই আইজ্যাক নিউটনের সম্পর্কে কিছু একটা কথা লেখা আছে যে প্রথম মহাকর্ষ যে সূত্রটা আছে তিনি সর্বপ্রথম এটা দিয়েছেন। এবং আমরা জানি যে মহাকর্ষ সূত্র কি বলে, যে একটা দুইটা বস্তুর ক্ষেত্রে যদি আমরা আকর্ষণ ধরি সেটা হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের কি হবে বলতো, বর্গের ব্যস্তানুপাতিক। এইটাই জাস্ট জানতে হবে যে আইজ্যাক নিউটন সর্বপ্রথম কি করছে বলতো, মহাকর্ষ সূত্র দিয়েছেন। এই সিম্পল একটা জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, আসো। যদি আমরা এখন সামনে দেখি, দেখো এখানে একটা কথা লেখা আছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। তুমি বলতে পারো যে ভাই পুরো জিনিসকে পড়তে হবে না, তোমাকে সিম্পলি একটা কথা মনে রাখতে হবে যে পড়ন্ত বস্তুর সূত্র কে দিয়েছেন। কি বলো? পড়ন্ত বস্তুর সূত্র কে দিয়েছেন, এটা আমরা সিম্পলি মনে রাখবো যে গ্যালিলিও হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র দিয়েছেন। এবং কয়টা সূত্র আছে এখানে? টোটাল আমাদের এখানে 3টা সূত্র আছে। কি বললাম? এখানে টোটাল আমাদের 3টা সূত্র আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু সামনে আগে দেখো, এখানে অনেক কথা লেখা আছে, বাট আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই হেডলাইন গুলোকে কোনোভাবে মিস দেওয়া যাবে না, কারণ হেডলাইন থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। এখানে অবশ্য দাগানো নাই, বাট এটা তোমরা একটু দাগাই না। পরন্ত বস্তু সম্পর্কে গেল 3টা সূত্র দিয়েছেন। ঠিক আছে? 3টা সূত্র, এটা আমাদেরকে মোটামুটি একটু ধারণা রাখতে হবে। বহু মুখস্থ দরকার নাই, জাস্ট একটু ধারণা রাখতে হবে যে যদি একটা কোনো বস্তুকে আমরা যদি ছেড়ে দিই উপর থেকে, তাহলে সেটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কি করে বলতো? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, এটাকে বলা হচ্ছে প্রথম সূত্র। তাহলে দেখো লেখাই আছে সমান সময়ে সমান দূরত্ব, তাহলে তুমি প্রথম মনে রাখবা যে সমান সমান। তুমি যে সিম্পলি মনে রাখবা যে এটা হচ্ছে সমান সমান। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আচ্ছা, এখন দেখো এখানে সেকেন্ড সূত্র কি বলছে আমাদের, যে একটা বস্তু দেখো ভি সমানুপাতিক টি। এখান থেকে ধারণা করা যায় যে কোন একটা বস্তু যখন উপর থেকে পড়বে তখন যে বেগ লাভ করবে সেটা হচ্ছে তার সময়ের সমানুপাতিক হবে, তাই না? ভি ইজ প্রপোর্শনাল টু টি। এই জিনিসটা যা জানতে হবে। এখানে দেখো এই সূত্র দেখে তো এমনি বোঝা যায়, প্লাস আমাদের লেখাও আছে যে বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। এগুলো সিম্পল জিনিস, তোমরা সবাই জানো। এখন এখানে আসো, আমরা 3 নম্বর সূত্র একটু দেখি, যে দূরত্ব ওই সময় বর্গের কি বলতো, বর্গের সমানুপাতিক। এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। এই সিম্পল জিনিসগুলোকে জানতে হবে। তাহলে তুমি দেখো আমাদের কিন্তু মেডিকেল যখন আমরা পড়াই তখন কিন্তু এভাবেই আমরা যেগুলো মেইন জিনিস, দেখো তুমি কিন্তু পুরো লাইনটাকে রিভিশন দেওয়ার সময় পাবা না। তুমি কি পাবা না? তাহলে তোমাকে জাস্ট এই ইম্পর্টেন্ট জিনিসটাকে দেখতে হবে যে এই সমানুপাতিক টি স্কয়ার, এই সিম্পল জিনিসটাকে তুমি যদি একবার পড়ে ফেলো বা বুঝে নাও, তাহলে কিন্তু তোমাকে আর 3টা সূত্র আলাদা করে পড়তে হচ্ছে না। তাহলে প্রথমে সমান সময় সমান দূরত্ব, ভি সমানুপাতিক টি, আর এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। এই সিম্পল জিনিসগুলোকে তোমাকে জানতে হবে। আচ্ছা, আচ্ছা, আমার সাউন্ড আই গেস ক্লিয়ার আছে? আচ্ছা, এখন আই গেস সাউন্ডের সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসো আমরা নেক্সটে যাই। দেখো, বাতাসের মধ্যে বস্তুদ্বয় পতনের সময় এদের ওজনের বিপরীতে অনেক কিছু বলা আছে না, একটা প্লবতা বলা আছে। এখন ভাবতে পারো যে ভাই প্লবতা সবসময় পানির ক্ষেত্রে হয় না। প্লবতা অনেক ক্ষেত্রে হতে পারে, বাতাসের ক্ষেত্রে হতে পারে, পানির ক্ষেত্রে হতে পারে। তো আমরা জানবো যে যেটা আমাদের প্লবতা আছে, ইংলিশ বানানটা একটু খেয়াল রাখবা। বইয়ান্সি যেটা আছে এর ইংলিশ বানানটা আমাদের মেডিকেলে ইংলিশ প্রশ্নে আসতে পারে। ইংলিশ প্রশ্নে আসতে পারে। দেখো, আমরা কিন্তু যেগুলো বিষয়ে একটু ইম্পর্টেন্স দেওয়া দরকার সেগুলো আমাদের ফোকাসে রাখতে হবে। এই বড় লাইনটা পড়ে কোনো লাভ নাই, আমাকে জানতে হবে প্লবতা একটা কাজ করতে পারে বাতাসের মধ্যেও, প্লাস বয়ন্সি আছে। ইংলিশ এটা বানানটা একটু খেয়াল রাখবা। মেডিকেলে কিন্তু এরকম অনেক স্পেলিং দেয়, যেমন আমাদের মেডিকেলে একটা স্পেলিং আসছিল সেপারেট বানানটা। এই সিম্পল জিনিসটাই আমাদের একবার মেডিকেলে আসছিল, সেপারেট বানানটাই আসছিল। অনেকে দেখা গেছে এটা পারছে। কেন? কারণ তারা আগে থেকে দেখা গেছে কি বানানের প্রতি একটু যত্নশীল। তুমি খেয়াল রাখবা যে ইংলিশের ক্ষেত্রে আমরা অনেক কিছু হাবিজাবি পড়ি, পার্সোনালিটিস পড়ি, অনেক কিছু পড়ি, বাট এই যে এগুলো কিছু বানান আছে এগুলো অনেক সময় খেয়াল রাখি না। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আমরা বেশি পড়বো না। এখানে এগুলো দরকার নাই। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখাই দিচ্ছি। দেখো, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কেপলারের সূত্র। কেপলারের সূত্রটা জাস্ট 3টা জিনিস দিয়ে মনে রাখবা। এখানে 3টা জিনিস আছে, কি বললাম? 3টা জিনিস। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিজ্ঞানীর নাম যেটা এখানে আছে সেটা হচ্ছে টাইকো ব্রে। দেখো, এখানে একটা কথা হচ্ছে কি, টাইকোর মধ্যে ইকো আছে। কি বললাম? ইকো আছে। ইকো মানে কি? ভালো। ইকোলজিক্যাল মানে কি? একটু ভালো বোঝায়। তাহলে ইকো যদি ভালো বোঝায় তাহলে এখানে কি হবে? মঙ্গল। মঙ্গল মানে তো ভালো। তাহলে মঙ্গল গ্রহের গতিবিদ কে দেখছে সর্বপ্রথম দেখছেন হচ্ছে টাইকো ব্রে। ইকো মানে কি? ভালো না? তাহলে মঙ্গল মানেও ভালো। তাহলে টাইকো ব্রে হচ্ছে মঙ্গল গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করেন। আচ্ছা, আচ্ছা,
এটা হচ্ছে আমাদের ইসাক স্যারের বই। আমরা মেডিকেলের জন্য ইসাক স্যারের বইটাকে সবসময় ফলো করি। ইসাক স্যারের বইটাকে এবং দেখবা যে তপন স্যারের বইও ভালো, বাট আমরা পড়ানোর ক্ষেত্রে ইসাক স্যারের বই যে কোনো কোচিংয়ে তুমি বাংলাদেশের যে কোনো কোচিংয়ে তুমি ভর্তি হও সেখানে আমরা ইসাক স্যারকেই বেশি প্রাধান্য দিই। তবে হ্যাঁ, আমরা অনুশীলনী এমসিকিউ পড়ার সময় তপন স্যারের এক্সট্রা এমসিকিউ থাকে যেগুলো আমরা সেগুলো হচ্ছে পড়ে থাকি। আচ্ছা আসো, এরপরে দেখো যে এখানে তিনটা জিনিস মনে রাখবা। কি বললাম? ইএটি, ইট মানে হচ্ছে খাওয়া না, তাহলে ই দিয়ে মনে রাখবা হচ্ছে এলিপস। কি বললাম? এলিপস বা উপবৃত্তাকার। তার মানে আমাদের একটা গ্রহকে যখন দেখা যাচ্ছে কি একটা প্রদক্ষিণ করতেছে কোনো অন্য একটা গ্রহ, তখন এটা হচ্ছে উপবৃত্তাকার একটা কেন্দ্র পথে আবর্তন করতেছে, তার মানে উপবৃত্তাকার। কি বললাম? উপবৃত্তাকার। এটাকে বলা বলা হচ্ছে ইংলিশে এলিপস। তাহলে এই জিনিসটা মনে রাখবা যে প্রথমে ইতে হচ্ছে এলিপস, এতে হচ্ছে এরিয়া। কি বললাম? এতে হচ্ছে দেখো এরিয়া লেখা আছে, এতে হচ্ছে এরিয়া, টিতে হচ্ছে টাইম, টিতে হচ্ছে টাইম। তাহলে দেখো তিনটা সূত্রের মধ্যে একটা হচ্ছে প্রথমে এলিপস বা উপবৃত্তাকার কক্ষপথ, দুই হচ্ছে এতে হচ্ছে এরিয়া। কি বললাম? এতে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, টিতে হচ্ছে টাইম, টিতে কি বলো? টাইম। তাহলে টাইমটা কিসের সমানুপাতিক? টাইমটা হচ্ছে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। বাট এখানে কথা আছে, এখানে টি স্কোয়ার আছে। কি বললাম? টি স্কোয়ার ইজ সমানুপাতিক, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। এটা মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখবা টি এ, তাহলে টি স্কোয়ার এ কিউব। এটা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। দেখো এই জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা তুমি বইয়ের মধ্যে দাগায় নিবা, এটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ইসাক স্যারের বইটা তুমি যদি একবার ভালো মতো রিডিং দিয়ে ফেলো, তাহলে তোমার আপাতত ধারণা করা যায় যে তুমি মোটামুটি 80+ তুলে ফেলতে পারবা। দেখো এটা কথা হচ্ছে কি, তুমি হয়তো ভাবতে পারো যে না ইসাক স্যারের বই পড়লে ইনাফ হবে কিনা। ইসাক স্যারের বইয়ে মেজরিটি জিনিস দেওয়া আছে, প্রায় 99% জিনিস দেওয়া আছে। এই 1% জিনিস হয়তো অন্য একটা বই এক্সট্রা থাকতে পারে, বাট এই জিনিসগুলোকে আমরা এক্সট্রা রাইটারের বই বা আমাদের একটা এক্সট্রা বুস্টার একটা বই আছে সেখানে আমরা দিয়ে দিই যে না এই জিনিসগুলোকে এক্সট্রা রাইটারের বইয়ে আছে, এগুলো আমরা দিয়ে দিচ্ছি। তাহলে তুমি এক্সট্রা বুস্টার কিন্তু পাচ্ছ, আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে এনরোল করছে তারা এক্সট্রা বুস্টার বইটা কিন্তু পাচ্ছে। তার মানে তারা যে এক্সট্রা জিনিসগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ তারা পেয়ে যাবে। আচ্ছা, এই যে দেখো আমি এরিয়া বললাম, টিতে টাইম, এই তিনটা জিনিস মনে রাখবো। ক্ষেত্রফলটা সূত্র এখানে কি বলছে এটা দরকার নাই, এখানে অনেক কিছু আমরা দেখাই দিচ্ছি, যেমন সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, ঠিক আছে। বাট আমার প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে যে নিচের কোনটি কেপলারের সূত্রের মধ্যে পড়ে না। তখন এখানে ক্ষেত্রফল দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, উপবৃত্তাকার দেওয়া থাকবে, বাট দেওয়া থাকবে নাকি অন্য যে কোনো একটা কিছু দেওয়া থাকবে না। তখন আমরা বুঝতে হবে যে না, যেহেতু আমাদের এই যে তিনটা অপশন আছে, একটা অপশন বানাই দিবে, মনে করো এ বি সি ডি, লাস্টে ডি অপশনটা বানাই দিবে, তখন এটা হচ্ছে কোনটি নয় অ্যান্সার, কোনটি নয়। ঠিক আছে, কোনটি নয়, এরকম অ্যান্সার প্রশ্ন আসতে পারে। আচ্ছা আসো, এখন দেখো যে এই যে দেখো গ্রহের কক্ষপথ যেটা আমরা বললাম, তাহলে এখানে একটা কথা লেখা আছে কক্ষপথের পরাক্ষের অর্ধেকের ঘনের সমানুপাতিক। এটা হচ্ছে কি, তোমাকে আমি বলি যে এই যে পরাক্ষ মানে হচ্ছে একটা, তুমি যে একটা কেন্দ্রকে মনে করে এটা উপবৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এই যে বর্গ, পর্যায়কালের বর্গ যেটা আমি বললাম টি স্কোয়ার, কি বললাম? টি স্কোয়ার সমানুপাতিক, টি স্কোয়ার সমানুপাতিক পরাক্ষ, এত কিছু দরকার নেই। জানবা যে অর্ধেকের ঘনের সমানুপাতিক, এই অর্ধেকটা তুমি বাদ দাও। তুমি জানবা যে আমাদের যেই গড় দূরত্ব আছে, কি বললাম? গড় দূরত্ব, এই গড় দূরত্বকে আমি এ দ্বারা প্রকাশ করি, এটা কিউবের সমানুপাতিক। এই এত কিছু দরকার নাই, এখান থেকে এত ডিপ প্রশ্ন আসবে না। মনে রাখবা মেডিকেলে সবসময় সুপারফিশিয়াল প্রশ্ন আসে, এই জন্য আমরা ট্রাই করি যে বইয়ের যেগুলো আজে বাজে লাইন আছে সেগুলোকে বাদ দিয়ে মেইন জিনিস দেখো ঘনের সমানুপাতিক, এই জিনিসটাকে জানতে হবে। এখানে বলছে পরাক্ষের অর্ধেক, মানে এক কথায় গড়, এটাকে বলছে গড়। এই যে দেখো এখানে লেখা আছে গড় শব্দটা এখানে লেখা আছে, এই যে এখানে ক্ষেত্র, এই যে সময় সূত্রের ক্ষেত্রে দেখবা যে গড় দূরত্ব, গড় কখন হয়? যখন ভাগ করি, তাহলে অর্ধেক করে আমরা হচ্ছে গড় করে নেই, গড় করে আমরা সেই দূরত্বের সাথে তুলনা করি। এই জিনিসটা যে সিম্পলি জানতে হবে, ঠিক আছে, এই সিম্পল জিনিসটা জানতে হবে। আচ্ছা আসো, গ্রহের আবর্তনকাল ভরের উপর নির্ভর করে না, খুবই ইম্পর্টেন্ট। লেখো এখানে তুমি লিখে রাখবা এম ক্রস, এম মানে হচ্ছে ভর, এম মানে ভর না, অথবা ডাব্লু ক্রস দিয়ে রাখতে পারো যে এম ক্রস, তার মানে ভরের উপর নির্ভর করে না। এটা একটা ট্রিক, ছোট একটা ট্রিক, তুমি বইয়ের পাশে লিখে রাখবা, দেখবে যে তোমার পরীক্ষা হলে অনেক হেল্প করতেছে। এম মানে হচ্ছে মাস, তাহলে মাস ক্রস, মাসের উপর নির্ভর করে না। তারপরে হচ্ছে দূরত্ব যত কম হয় তত কি বলতো আবর্তনকাল তত কম হয়। তাহলে দেখো টি স্কোয়ার, টি মানে হচ্ছে আবর্তনকাল, সমানুপাতিক হচ্ছে এ কিউ। তার মানে আমাদের যদি দূরত্ব কম হয়, এ হচ্ছে আমাদের গড় দূরত্ব, দূরত্ব যদি কম হয়, যদি এইটা যদি আমাদের নিচে নামে তাহলে টিও নিচে নামবে, তার মানে এটা যদি কমে এটাও কমবে, এটা কমলে এটা কমবে। যদি দুইটা জিনিসই কমে, যদি দুইটা জিনিসই কমে তাহলে আমরা বলতে পারি সমানুপাতিক হারে কমবে, তাই না? সমানুপাতিক বলা যাবে না, কারণ এখানে স্কোয়ার আর কিউব আছে, মোটামুটি দুইটাই কমবে। তাহলে কি হবে? যদি দূরত্ব কম হয় তাহলে কম সময় আবর্তন করবে, তাহলে আবর্তন সময়কাল কম হবে। এই সিম্পল জিনিসটাই বোঝানো আছে, এই সিম্পল জিনিসটাই বোঝানো আছে, ঠিক আছে? আগে সবাই ক্লিয়ার? দেখো সিম্পল জিনিস ভাই, মেডিকেলের জন্য জাস্ট সিম্পল বইয়ের লাইনগুলোকে বুঝতে হয়, যে বইয়ের লাইনগুলোকে সহজেই বুঝতে পারে, সহজেই মনে রাখতে পারে, এর ভরের উপর নির্ভর করে না, এটা এমসিকিউ আসবে, ইনশাল্লাহ আসবে। তাহলে এই জিনিসগুলোকে আমরা মেডিকেলে পড়তে হয়। তোমাকে আগে স্টাইলটা বুঝতে হবে, মেডিকেলের স্টাইলটা বুঝতে হবে যে ভাই মেডিকেলে কি ধরনের প্রশ্ন আসে। তোমরা অনেকে এটা জানো, অনেকে হচ্ছে এটা সম্পর্কে আগে থেকে ধারণা আছে, বাট আমি সবার জন্য, যারা ধারণা নাই তাদের জন্য বলতেছি ভাইয়া মেডিকেলে এ ধরনের প্রশ্নগুলোই আসে। ঠিক আছে, আসো আমরা একটু আগাই দিই। এখানে বেশি কিছু নাই, আর এখানে আর বেশি কিছু নাই। দেখো মহাকর্ষ,
মহাকর্ষ আর অভিকর্ষ দুইটা শব্দ আছে। মহাকর্ষ হচ্ছে একটা গ্রহকে, যখন মনে করো একটা সূর্য আছে, সূর্যের সাথে কোনো একটা গ্রহের যে আকর্ষণ সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ। বাট পৃথিবীর সাথে কোনো কিছুর একটা আকর্ষণ, এটাকে বলা হচ্ছে অভিকর্ষ। কি বলা হলো? পৃথিবীর সাথে কোনো কিছু আকর্ষণ, এটাকে বলা হচ্ছে অভিকর্ষ। দেখো এখানে লেখা আছে যে অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং অন্য একটা বস্তুর সাথে যে আকর্ষণ, তাকে বলা হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, এই জিনিসটা আমরা জানি। আর যদি বলি যে না পৃথিবী নাই, এখানে আমাদের কি আছে, সূর্য আছে, তাহলে সূর্যের সাথে কি, ধরো মহাবিশ্বের যে কোনো কিছু, সূর্য তো বললাম এটা একটা উদাহরণ দেওয়ার জন্য, মহাবিশ্বের যে কোনো দুটা কিছুকে যদি আমরা বলি যে না এই দুজন আকর্ষণ করতেছে, এদের মধ্যে পরস্পর ক্রিয়া আছে, আকর্ষণ ক্রিয়া আছে, তাহলে এটাকে বলা হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সবকিছুই মহাকর্ষ। তাহলে একটা কথা বলতে পারি না যে প্রত্যেকটা আকর্ষণ বলই, মানে প্রত্যেক মহাকর্ষ বলই অভিকর্ষ বল, প্রত্যেক অভিকর্ষ বলই হচ্ছে মহাকর্ষ বল, বাট প্রত্যেক মহাকর্ষ বল কি হবে না, অভিকর্ষ হবে না। তার মানে অভিকর্ষ বল কিন্তু মহাকর্ষেরই একটা পার্ট, বাট অভিকর্ষ কেন বলি, কারণ এটা পৃথিবী আছে দেখে প্রত্যেকটাই হচ্ছে মহাকর্ষ। এটা একটু লিখে রাখি। তো এটা হচ্ছে প্রতিটি আকর্ষণীয় বলতে পারি কি, মহাকর্ষ বল। তাহলে প্রতিটি বলকে বলতে পারি যে মহাকর্ষ বল। ঠিক আছে, প্রতিটি যে আমাদের আকর্ষণ আছে সেটা প্রত্যেকটাই বলতে পারি যে না মহাকর্ষ। মানে প্রতিটা অভিকর্ষ বলই আমাদের হচ্ছে মহাকর্ষ বল হবে, বাট প্রত্যেকটা মহাকর্ষ বলই। ঠিক আছে, আচ্ছা এটুকু মোটামুটি ক্লিয়ার। আচ্ছা আসো সামনে যাই। মহাকর্ষ বিকর্ষটা বোঝা শেষ। দেখো সূর্য আর চন্দ্র, সূর্য আছে তার মানে এটা হচ্ছে মহাকর্ষ হবে, বাট পৃথিবী বলার সাথে সাথে সেটা হয়ে যাবে অভিকর্ষ। এই সিম্পল জিনিসগুলো জানতে হবে। দেখো ভাইয়া মেডিকেলে তুমি অনেক সময় দেখবা যে অনেক সিম্পল স্টুডেন্ট চান্স পাচ্ছে, রিক্সাওয়ালার ছেলে অনেকে, আমি ডিমিনেট করবো না, বাট তারাও কিন্তু চান্স পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ তারা হচ্ছে সিম্পল বই লাইনগুলোই পড়ে। এবং তুমি দেখবা যে আমাদের টার্গেট হয় একটা ক্লাসে বই লাইনগুলোকে তোমার মাথার মধ্যে ঢুকাই দেওয়া, যেন তুমি কোনোভাবে এগুলো না বলো। ঠিক আছে, এই জিনিসটা টার্গেট নিয়ে আজকে আমরা পড়বো। চলো আসো। এত খ্রিস্টাব্দের দরকার নাই বেশি। দেখো আমি তোমাকে বলি প্রত্যেকটা সাল দরকার হয় না। এখানে লাল একটা সাল দেওয়া আছে 1687। তাহলে এই সালটা আমাদের কি দরকার আছে? এই সালটা বলবো যে তুমি একটু ওভারলুক করতে পারো, বাট হ্যাঁ একবার পড়ে নিবা, পড়ার সময় অবশ্যই একবার পড়ে নিবা যে ভাই এটা কত সাল, এটা হচ্ছে 1687। কিভাবে মনে রাখতে পারি? 1678, 1678। দেখো 1678, আর ভুল হবে জীবনও 1678। তাহলে 1678 জীবনও ভুল হবে না। নিউটন কি করছে? আমাদের যে মহাকর্ষ সূত্র আছে সেই মহাকর্ষ সূত্র হচ্ছে দিয়েছেন। তাহলে মহাকর্ষ সূত্র কি বলে? যে দুটা বস্তুর মধ্যে আকর্ষণ তাদের ভরের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। দেখো ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো লেখা আছে বর্গের ব্যস্তানুপাতিক। দুটোকে যদি একসাথে করি তাহলে আমাদের একটা কি আনতে হবে? আমাদের সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। এই সমানুপাতিক ধ্রুবকটা খুবই ইম্পর্টেন্ট, এটা কি বলতো? এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটার মানটা মুখস্থ রাখতেই হবে। 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। ঠিক আছে, পার কেজি ইনভার্স 2। ঠিক আছে, এখন এখানে কথা আছে, এটা তুমি যদি বলে যে ভাই এটার মাত্রাটা বের করো, তাহলে কি হবে? দেখো আমি তোমাকে লিখি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে এখানে নিউটন আসলে কি হবে? নিউটনটা আমি ডাইরেক্ট লিখতে পারি mlt ইনভার্স 2। ঠিক আছে, এম কি লিখতে পারি? এম হচ্ছে তুমি যদি ভালো কেজি, তাহলে কেজি হলে কি হবে? এম স্কোয়ার হবে। নিউটন মিটার স্কোয়ার, সরি মিটার স্কোয়ার না, তাহলে এখানে হচ্ছে এল স্কোয়ার হবে, কিন্তু কেজি মানে হচ্ছে এম, তাহলে এম ইনভার্স 2। তাহলে কি হবে বলতো? এম ইনভার্স 1। তাহলে লাস্টে কি পাচ্ছি? লাস্টে হচ্ছে এম ইনভার্স 1 পাচ্ছি। এল এর সাথে গুণ করলে এল কিউব হবে আমার, আর হচ্ছে টি ইনভার্স 2। এটা কিভাবে মনে রাখা যায়? এটা এক কথায় সিম্পলি মনে রাখবা 1 2 3। কি বললাম? 1 2 3 -1 3 -2, 1 2 3 দিয়ে মনে রাখা যাবে। আর এখানে কি বললাম? 1 6 7 8, 1 6 7 8, অথবা মনে রাখতে পারো 1 6, এখানে তারপরে একটা 7 পরে লিখবা, 8টাকে আগে লিখবা। ঠিক আছে, দেখো মেডিকেলে যেগুলো আমাদের পড়াশোনা আছে, বা আমি বলতে পারি তোমরা তো অনেকেই মেডিকেল কোর্সে ভর্তি আসো, তোমরা এখান থেকে একটা জিনিস টেক হোম করো, একটা মেসেজ অবশ্যই তুমি নিয়ে যাবে এখান থেকে, যে আমার যেগুলো পড়াশোনা বইয়ে দাগানো আছে, এই যে পিডিএফটা আছে, যে কোনো কোচিং এর পিডিএফই ধরো, সেখান থেকে জাস্ট এই যে যেই লাইনগুলোকে দাগানো আছে এগুলোকে বুঝতে হবে, মুখস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে, শেষ। এই কাজটা করতে পারলে তোমার কোনো কোচিং দরকার হবে না। বাট হ্যাঁ, কোচিং এর দরকার হয় কেন? পড়াটাকে একটু সিম্পল করার জন্য। ঠিক আছে, পড়াটাকে যেন আমরা সিম্পল করতে পারি। আচ্ছা এটুকু বললাম। তাহলে দেখো একই কথা লিখছে যে তাদের হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। এই যে বর্গের যে দূরত্বের ব্যস্তানুপাতিক, এটা মেডিকেলে আসছে। দেখো এই যে কালার করে দেওয়া আছে না, কমলা কালার করে, এটা মেডিকেলে আসছে। তো যে জিনিসগুলো মেডিকেলে আসছে সেগুলোকে আমরা এরকম কালার করে দেই। কি বললাম? যেগুলো হচ্ছে মেডিকেলে একবার আসছে সেগুলোকে আমরা এই কালার করে দেই। ঠিক আছে, এই জিনিসটা সিম্পলি বুঝে নাও যে ভাই এরকম করে আমাদের এই স্টাইলে আমাদেরকে পড়তে হয়। আচ্ছা একটা আমাদের প্রশ্ন করি। দেখো একটা প্রশ্ন হলো, ফার্স্ট অফ অল তুমি আমাকে বলবা এখন যে ভাইয়া আমাদের যে অভিকর্ষ বল, এই অভিকর্ষ বল কি একটা পৃথিবীর সাথে বল না, পৃথিবীর সাথে আমাদের তুলনা করি, যে একটা পৃথিবী যখন কোনো কিছু আকর্ষণ করে তখন থেকে বলে অভিকর্ষ। আচ্ছা মহাকর্ষ যে ধ্রুবক, এই মহাকর্ষ ধ্রুবকটা কি কোনো কিছুর উপর নির্ভরশীল? বলো তো, মহাকর্ষ ধ্রুবক কি কোনো কিছুর উপর নির্ভরশীল? একটু পরে আমরা দেখবো। দেখো যে মহাকর্ষ বল কিন্তু আসলে এখানে দেখো লেখা আছে মহাকর্ষ বলের প্রকৃতি। ঠিক আছে,
পারস্পরিক আকর্ষণ বল, এটা হচ্ছে গুণফল সমানুপাতিক, এটা মোটামুটি জানি, এটা মোটামুটি আমরা জানি যে পারস্পরিক আকর্ষণ বল সরলরেখা বরাবর ক্রিয়া করে, এটা দেখা দেখো সরলরেখা বরাবর ক্রিয়া করে, তার মানে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা একটা সরল রেখা, এই সরল রেখা বরাবর ক্রিয়া করবে। এই যে একটা বস্তু এখানে আমি আঁকলাম, এখানে একটা আঁকলাম, তাহলে এদের হচ্ছে কেন্দ্র, মানে একদম কেন্দ্র থেকে শুরু করে একদম এখানে এখানে একদম এই সরল রেখা বরাবরই ক্রিয়া করবে, এটা বাঁকা হবে না, একদম সরল রেখা বরাবরই ক্রিয়া করবে, এটা আমাদের জানতে হবে, সরল রেখা বরাবর ক্রিয়া করবে, ঠিক আছে। আচ্ছা আসো, এখানে অনেক কিছু লেখা আছে, যেমন ধরো ওজন, ভর, এটা এক কথা W=mg, এই সূত্রটা দেওয়া আছে, যে পরিমাণ বল দ্বারা পৃথিবীকে আকর্ষণ করে তাকে ওজন বলে। তার মানে ওজনের সংজ্ঞাটা কি, কোন একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, তাহলে তুমি বলতে পারো ওজন কি এক প্রকার বল, কি বললাম, ওজন হচ্ছে এক প্রকার বল, W= একটা ফোর্স, এই ফোর্সটাকে আমরা কি বলতে পারি, mg বলতে পারি। তাহলে এটার একক কি হবে বলতো, এটা যদি আমি ফোর্স বলি নিউটন হবে না, বাট আমরা এখানে মোটামুটি এটা বলতে পারি যে নিউটন, ঠিক আছে, এটা নিউটন বলা যাবে। তাহলে যেহেতু একটা ফোর্স, একটা যে বলে আকর্ষণ করতেছে, তাহলে এটাকে আমরা নিউটন বলতে পারি, তাই না। ওজন বা ভার বলা হচ্ছে, এই শব্দটা একটু খেয়াল রাখবা, এটাকে ভারও বলা হয়, কি বলা হয়, ভর না কিন্তু ভার, কি বললাম, ভার, কিন্তু এটা হচ্ছে ভার, এটা হচ্ছে ভর না, এটা হচ্ছে ভার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভার হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখান পর্যন্ত আগে সবার ক্লিয়ার আছে, এখানে কোনো সমস্যা থাকার কথা না, আমরা একটু আগায় যাই, ঠিক আছে। আচ্ছা সবকিছু ক্লিয়ার আছে, আগে সবকিছু এখানে ক্লিয়ার থাকার কথা। আচ্ছা আসো, দেখো আমরা যদি একটু আগায় যাই, এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আমরা পড়বো না। দেখো লাস্টে একটা কথা লেখা আছে যে পর্যায়কালের বর্গ সূর্য হতে গ্রহের কক্ষপথের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। এটা একটা কথা খুবই ইম্পর্টেন্ট, কেন, কারণ হচ্ছে পর্যায়কালের যে বর্গ, এটা সেম জিনিস ভাই, পর্যায়কালের বর্গ দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এই যে টি স্কোয়ার, এই যে টি স্কোয়ার যেটা লিখলাম, এই টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এ কিউ, এই সিম্পল জিনিসটা জানতে হবে, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউ। কেন, কারণ হচ্ছে আমাদের যে পর্যায়কালের বর্গ আমাদের যে গড় দূরত্ব আছে, এটাকে আমরা গড় দূরত্ব বলি, অনেক সময় এটাকে কি বলে বলতো, এই যে মধ্যবর্তী দূরত্বের, এটাকে গড় দূরত্ব অনেক সময় বলে না, সরাসরি দূরত্ব বলে দেয়, যে দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখো কতবার আসছে, এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আচ্ছা আসো, আমাদের এই জায়গাটা খুবই ছোট, বুঝছো, এখান থেকে জাস্ট একটু হালকা পড়লেই আমাদের অনেকটাই কভার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি দেখবো, ঠিক আছে। তোমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে কি ভালো মতো সার্ভিস দেওয়া হচ্ছে না, তোমাদের কি প্রশ্নগুলো উত্তর দেওয়া হয় না সেখানে, আমি যতটুকু জানি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া হয় নিয়মিত, আমাদের হচ্ছে তোমাদের ভাইয়ারা থাকে এবং সবকিছু পড়ে, আমি নিজেও দেখি তারা হচ্ছে রেগুলার থাকে এবং হচ্ছে খুব ভালো মতো সবকিছু সার্ভিস দেওয়া ট্রাই করে। তো ইনশাল্লাহ আমি দেখি, আমি তাও আবার আজকে চেক দেবো টেলিগ্রাম গ্রুপে, এরকম কোনো সমস্যা হলে অবশ্যই তুমি তোমার সিনিয়রকে বলবা, ওখানে অনেক সিনিয়র আছে ওখানে আমাদের, ঠিক আছে, তুমি অবশ্যই তাকে জানাবা যে আমার এই সমস্যাটা আছে। দেখো এখানে দেওয়া আছে সূর্যের ভর কত বলো তো, তুমি মনে করো সূর্যের ভর হচ্ছে 2 × 10⁻30, এটা হচ্ছে সূর্যের ভর। সূর্যের ভর কিভাবে মনে রাখবো, দেখো সূর্য হচ্ছে একদম যখন উপর থেকে অনেক দূরে, না অনেক দূরে, তাহলে দেখো এই সংখ্যাটা কিন্তু অনেক বড়, 2 × 10⁻3, দেখো তাহলে এটা মনে রাখবা কি, 2 এর পরে কি আসে, 3 আসে না, 2 এর পরে কি আসে, 3 আসে, তাহলে 2 এর পরে 3 30, 2 এর পরে 3 30, 2 × 10⁻30, 2 এর পরে কি আসে, 3 আসে, তাহলে 2 এর পরে কি আসে, 2 এর পরে 3 আসে, 2 এর পরে কি আসে, 2 এর পরে 3 আসে, দেখছো। দেখো এই সিম্পল জিনিসগুলো সোজা না, ওই যে দেখো আমি একটু পড়াইলাম, ওই যে 1687 পড়াইলাম না, 1687, তাহলে 1678, এটা পড়াইছি না, আরো দেখো তোমাকে অনেক কিছু পড়াই ফেলছি, দেখো সংখ্যাগুলো কত সিম্পলি মনে রাখা যায়, যে এই যে দেখো 2 এর পরে 3 আসে, তাহলে 2 × 10⁻30, ঠিক আছে, দেখছো। আচ্ছা আচ্ছা, তোমাদের যেগুলো সমস্যা বুঝছি তোমার টেলিগ্রাম গ্রুপে বলবা, তোমাদের যে কোনো সমস্যা, যে ভাই আমি আজকে এটা আমার এই সমস্যাটা হচ্ছে, আমি পিডিএফটা পাচ্ছি না, আমি জানি তোমাদের গ্রুপে এগুলো অনেকে বলো, রেগুলারলি বলো, তো এই জিনিসটা তোমার গ্রুপে সলভ করে নেওয়া ট্রাই করবা, ঠিক আছে, গ্রুপে অবশ্যই সলভ করে নেওয়া ট্রাই করবা, না হলে আমরা সিনিয়ররা আসি। এখন দেখো জড়তা, ভর এবং মহাকর্ষীয় ভর অনেক কিছু বলছে, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু হালকা মনে রাখবা। জড়তা ভর মানে কি, কোনো একটা বস্তু যখন গতিশীল থাকে সেটা গতিশীলই থাকতে চায়, এটাকে বলে জড়তা। কোনো একটা বস্তু যখন স্থির থাকে তখন স্থিরই থাকতে চায়, এটাকে বলে জড়তা। তার মানে যে বস্তু যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাই হচ্ছে জড়তা। তাহলে দেখো আমি যদি বলি যে জড়তা ভর মানে কি, কোন একটা বস্তুর, দেখো জড়তা ভর বলতে কি, এম কে জড়তা ভর বলে, এম কে বলা হচ্ছে জড়তা ভর। এই ভর বস্তু এমন একটি ধর্ম যা ত্বরণকে বাধা দেয়, তার মানে কোন একটা বস্তু স্থির অবস্থায় থাকলে একটা ভর থাকে, একে বলা হচ্ছে জড়তা ভর, এটুকু জানলেই হবে। এটা হচ্ছে কি করে, ত্বরণকে বাধা দেয়, এই জিনিসটা জানতে হবে যে ত্বরণকে বাধা দেয়, কেন বাধা দেয়, কারণ হচ্ছে আমরা জানি এ ব্যস্তানুপাতিক 1/m। এখন তুমি চিন্তা করো যে কোন একটা বস্তুর F = ma, কোন একটা বস্তু যদি স্থির থাকে তাহলে কি তার বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়নি, তাহলে ma = 0, এটা যদি 0 হয় তাহলে a
ইজ ইকুয়াল টু 1/m হতে পারে, অথবা যদি এফ কনস্ট্যান্ট থাকে, এফ কনস্ট্যান্ট মানে কি চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা সরাসরি আমি সমানুপাতিক লিখতে পারি, এ সমানুপাতিক 1/m। তাহলে এমটা যদি তোমার ব্যস্তানুপাতিক হয় তাহলে সে কি করবে, একে অপোজ করবে না, তাহলে এম বাড়লে এ কমবে, তাহলে দেখো এটা ব্যস্তানুপাতিক, তাহলে হচ্ছে জড়তা ভর ত্বরণকে বাধা দেয়, জড়তা ভর আমাদের ত্বরণকে বাধা দেয়, জড়তা ভর আমাদের ত্বরণকে বাধা দেয়। দেখো মেডিকেলের জন্য বইটা যেটা আছে এটা সিম্পলি সুন্দর করে বুঝতে পারাটাই ইনাফ। তুমি মুখস্থ করবা, বুঝবা, এই জিনিসগুলোকে মনে রাখার ট্রাই করবা, এটাই হচ্ছে তোমার টার্গেট। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করবো এখন, একটু সবাই চাঙ্গা হয়ে যাও যে ভাই একটা প্রশ্ন করবো, ঠিক আছে? তুমি আমাকে বলবা যে কেপলারের সূত্রের 3টা পার্ট বলছিলাম, কি দিয়ে মনে রাখতে বলছিলাম বলো তো? 3টা পার্ট কি দিয়ে বলছিলাম বলো তো? কি দিয়ে মনে রাখতে বলছিলাম? কেপলারের সূত্রে যে 3টা পার্ট আছে এটা কি দিয়ে মনে রাখতে বলছিলাম? একটু বলো দেখি। কেপলারের সূত্রের 3টা পার্ট এটা কি দিয়ে মনে রাখতে বলছিলাম? একটু আমাকে বলো, একটু আমাকে বলো ভাইয়া, যে 3টা যে আমি পয়েন্ট বললাম তোমাকে কি দিয়ে মনে রাখতে বলছিলাম, আর 3টা পয়েন্ট একটু ছোট করে আমাকে বলে দাও, তাহলে বুঝতে পারবো যে না ভাইয়া তোমার আজকে ক্লাসে মনোযোগে আসো। একটু আমাকে বলে দাও যে ভাই এই যে পয়েন্টগুলো, হ্যাঁ দেখছো, তাহলে 3টা পয়েন্ট না হয়ে গেছে। আচ্ছা এখন দেখো এই যে 3টা পয়েন্ট বললাম, ইট, ইতে হচ্ছে এলিপস বা উপবৃত্তাকার, এতে এরিয়া, টিতে হচ্ছে টাইম। আচ্ছা তুমি আমাকে বলো যে আমাদের আইজ্যাক নিউটন যে আমাদের মহাকর্ষের সূত্র দিয়েছেন এটা কত সালে, একটু লিখে দাও দেখি কত সালে প্রশ্ন করছে। আচ্ছা কত সালে তিনি হচ্ছে এই যে আমাদের মহাকর্ষের সূত্র আবিষ্কার করছে, তাহলে কত সালে হবে এটা? এটা তো সিম্পলি মনে রাখছে, একটা সূত্র আমাদের ইয়া ছিল তাই না, একটা ছোট করে আমরা মনে রাখছিলাম, একটা যে ছোট একটা আমরা ছন্দ দিয়ে মুখস্থ রাখছিলাম তাই না, কত বলো তো কত হবে এটা আমাকে বলবা। আরেকটা হচ্ছে যে আমাদের সূর্যের ভর কত, তাহলে সূর্যের ভর কত একটু আমাকে জানাও। সূর্যের ভর কত? 2-3, মনে আছে না 2-3 ওই যে ছন্দটা, ওটা একটু ট্রাই করো মনে রাখার, তাহলে হয়ে যাবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে একটু কঠিন কঠিন প্রশ্ন করে ধরতেছি কেন, কারণ তুমি যদি এইটুকু মনে রাখতে পারো তাহলে তোমাদের বাকি পড়াগুলো এমনি পারবা, কারণ তোমার এইচএসসি লেভেলে মোটামুটি সবাই খুব সুন্দর মতো এগুলো পড়ে আসছো। গুড, ঠিক আছে, যারা পারছো খুবই গুড, ভেরি গুড। এইটা চাচ্ছি দেখো তোমাদের মেডিকেলে যারা তোমরা পরীক্ষা দিবা তোমরা সবাই দেখো সবাই কিন্তু এখন লেভেলে সমান আছো তাই না, 1 মাস 2 মাস পরে তোমরা চেঞ্জ হয়ে যাবে, একজন হচ্ছে বেশি পড়ে ফেলবে, একজন কম করে ফেলবে, বাট এই জিনিসটা কখন হবে না, যখন তুমি ডেইলি হচ্ছে আমার সাথে ক্লাসের মধ্যে রেসপন্ড করবা, কারণ রেসপন্ড করতে পারো মানে কি তুমি ক্লাসে মনোযোগে আসো, আর ক্লাসটা মনোযোগ দিলে মোটামুটি সবকিছু হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যাবে। বস্তুর উপর মহাকর্ষীয় বল বা টান বস্তুর ভরের উপর ভরের সমানুপাতিক। মহাকর্ষীয় বল মানে কি এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডি স্কোয়ার, তাহলে ভরের সমানুপাতিক হবে, ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। দেখো মেডিকেলে আসছে কমলা কালার করা, একক ভর বিশিষ্ট দুটি বস্তুর একক দূরত্বে, তার মানে একক ভর, তার মানে ডি এর মান 1 হয়ে যাবে, জি এর ক্ষেত্রে একক একক ভরের বিশিষ্ট একক দূরত্ব, একক দূরত্ব হলে কি হবে, এটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে সবই হচ্ছে যদি এক হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, জি হয়ে যাবে। জি মানে কি, জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মান কি, মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, একক দূরত্বে একক ভর বিশিষ্ট দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটা মান কি 6.67, দেখো খুব ইম্পর্টেন্ট, 6.67 ইন্টু 10^11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি ইনভার্স 2। ঠিক আছে, এটা কি লেখা যায়, এম ইনভার্স 1, ওই যে বলছিলাম না এল টি, তাহলে এল এর ক্ষেত্রে কিউ হবে, টি এর ক্ষেত্রে -2 হবে। ঠিক আছে, এই যে এই 1-3-2 কি বললাম, 1-3-2, আবারও দেখো 1-3-2 কি হবে, 1-3-2 হবে। তাহলে এখানে দেখো এটা সরাসরি মুখস্থ করা যায়, 1-3-2 কি বললাম, সরাসরি মুখস্থ করা যায় 1-3-2 কি বললাম, 1-3-2, ঠিক আছে 1-3-2। আচ্ছা আসো, জি এর সার্বজনীনতা, জি হচ্ছে সবসময় কি করো তো, দূরত্বের উপর নির্ভর করে না, তাহলে জি সবসময় সেম থাকে। তুমি চিন্তা করো জি কখনো চেঞ্জ হয়েছে, জি কখনো চেঞ্জ হয় না, দূরত্বের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না। জি হচ্ছে তোমরা অনেকে চিনবা টপ জি, তোমরা অনেকে টপ জি কে চেনো না রে, তাহলে টপ জি কি সবসময় একদম রাফ এন্ড টাফ, তাহলে সে কখনো চেঞ্জ হয় না। তো এটা মনে রাখবা যে টপ জি কখনোই চেঞ্জ হবে না, কি হবে না, টপ জি কখনোই চেঞ্জ হবে না। তাহলে জি হচ্ছে গ্রেট, আমরা বলতে পারি যে জি ফর হচ্ছে গোট, আমরা কি জানি জি ফর হচ্ছে গোট বা গ্রেট, গ্রেট অফ অল টাইম, এটা বলি না আমরা অনেক সময় যে মেসি হচ্ছে গোট বা রোনালদো হচ্ছে গোট, এটা যার যেটা ইচ্ছা, যেটাকে আমরা হচ্ছে সাপোর্ট করি তাকে আমরা গোট বলি। তাহলে জি হচ্ছে এমন একটা গোট যে কখনোই চেঞ্জ হবে না, কি বললাম, জি হচ্ছে সেই রকম গ্রেট যে কখনোই চেঞ্জ হবে না, তাহলে সে কখনোই কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে জি এর মান 6.67, এটা সবসময় সেম থাকবে। দেখো -1, এই যে টি এর ক্ষেত্রে এখানে টিটা মাঝখানে লিখছে, আমি নর্মালি এলটাকে মাঝখানে লিখছিলাম, টিটাকে জাস্ট চেঞ্জ করছে, তাহলে মাত্রাটা মুখস্থ হয়ে গেছে না, 1 2 3, দেখো লেখা আছে -1 -2 3, তাহলে ভাই মনে রাখবা -1 -2 3 MTL MTL। ওখানে আমি বলছিলাম একটু উল্টা করছি, দেখো তুমি দেখো একটু এখানে এটাকে জাস্ট এলটাকে মাঝখানে লিখছে, ওখানে এলটাকে সরাই দিছে যদি একটা সিকোয়েন্স থাকে 1 2 3, ঠিক আছে 1 2 3। আর সূর্যের ভর কত, এটা মনে উত্তর তোমরা দিছো কি, সূর্যের ভর কত এটা চেক করলাম না, সূর্যের ভরটা একটু তোমরা এটা জেনে রাখবা, এগুলো হচ্ছে একটু কঠিন পড়া, বুঝছো এই চ্যাপ্টারে কিছু কঠিন পড়া আছে, তার মধ্যে এই জিনিসগুলো আছে, কিছু কঠিন পড়া আছে যার মধ্যে এই জিনিসগুলোকে পাওয়া যায়। ঠিক আছে,
আচ্ছা আসো, এখন আমরা সূর্যের ভর যেটা বললাম এটা 2 3 2 ইন্টু 10⁻30 কেজি। এই সিম্পল জিনিসটা হচ্ছে সূর্যের ভর 2 3, জাস্ট 2 3 মনে রাখবা তাহলে হবে। ঠিক আছে, মহাকর্ষীয় বস্তু যে পরিমাণ, আচ্ছা এটা দরকার নেই, মহাকর্ষীয় ধ্রুবক বলে এটা পড়াইছি, এটাও পড়াইছি। আচ্ছা এই যে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, জি হচ্ছে চেঞ্জ হয়। তো তোমাকে মনে রাখতে হবে ছোট হাতের জি, দেখো ছোট হাতের জি হচ্ছে চেঞ্জ হয়, বাট বড় হাতের জি চেঞ্জ হয় না। ছোট হাতের জি চেঞ্জ হয়, বড় হাতের জি চেঞ্জ হয় না, এটা খুবই সিম্পল একটা জিনিস মনে রাখতে হবে। তাহলে বড় হাতের জি চেঞ্জ হয় না, যেটা মহাকর্ষ ধ্রুবক। ছোট হাতের জি হচ্ছে আমাদের ত্বরণ, ছোট হাতের জি কি বলতো ত্বরণ, তাহলে ত্বরণ হচ্ছে চেঞ্জ হবে, ত্বরণ কি হবে, ত্বরণ হচ্ছে চেঞ্জ হবে। তাহলে যেটা চেঞ্জ হবে সেটা কি হবে, সেটা কিসের উপর নির্ভরশীল, দেখো এটা নির্ভরশীল না, এটা নির্ভরশীল, জিটা নির্ভরশীল, জি চেঞ্জ হয়, জি হচ্ছে আমাদের, জি হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাবে, জিটা হচ্ছে এখানে চেঞ্জ হবে, ঠিক আছে, জিটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখন দেখো আমরা যদি একটু এখানে আসি, এটা একক হচ্ছে আমাদের মিটার সেকেন্ড ইনভার্স টু, যেটা হচ্ছে এলটি ইনভার্স ওয়ান, এটা সবাই জানো, এটা এলটি ইনভার্স এটা সবাই জানো, এটা কিছু পড়ার নাই, এখান থেকে আমরা বেশি কিছু পড়াবো না। এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে এমকেএস, এমকেএস মানে কি মিটার কেজি সেকেন্ড, এমকেএস, এমকেএস মানে এসআই। দেখো এসআই আমরা জানি না, এসআই মানে হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, এসআই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল। তাহলে আমরা যদি বলি যে এসআই, এসআই যদি বলি তাহলে এসআই ক্ষেত্রে আমরা এটাকে এমকেএস বলতে পারি, ঠিক আছে। তাহলে সিম্পলি মনে রাখবো এসআইও বলতে পারে অথবা এটাকে আমি এমকেএসও বলতে পারি, যে কোনো একটা বলতে পারে যে এমকেএস পদ্ধতিতে কি, এসআই পদ্ধতিতে কি, এটা জিনিস মনে রাখতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম আজকে, এম এল টি, তাহলে এম ইনভার্স ওয়ান এল, তাহলে আমরা যদি এল ধরি তাহলে এটা কিউব হবে, আর টি ইনভার্স টু, এম টি এল বললাম না, কিন্তু এভাবে লেখা যায়, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবক। আর জি এর ক্ষেত্রে তো আমরা বললাম এল টি ইনভার্স টু, ঠিক আছে। এই সিম্পল জিনিসগুলো একটু হালকা জেনে রাখবা। এখন দেখো কেন্দ্র থেকে ওই যে আমি দূরত্ব আছে একটা, মনে করো কেন্দ্র থেকে একটা দূরত্ব, এই দূরত্ব যতক্ষণ বেশি হবে, জি এর সূত্রটা কি, জি এর সূত্রটা আগে আমাদের জানতে হবে যে ভাই জি এর সূত্রটা কি এখানে। আচ্ছা আচ্ছা তোমাদের কি সবকিছু ক্লিয়ার আছে না রে, সবকিছু ক্লিয়ার না? আচ্ছা সবকিছু ক্লিয়ার থাকার কথা। দেখো আমাদের যে জি, এই জি এর সূত্রটা আমাকে জানতে হবে, এই জি এর সূত্রটা কি, এই জি এর সূত্রটা হচ্ছে যে আমাদের জিএম বাই আর স্কোয়ার, কি বললাম জিএম বাই আর স্কোয়ার, এখানে কি দেওয়া আছে, এই দেখো লেখা আছে জিএম বাই আর স্কোয়ার। তাহলে জিএম বাই আর স্কোয়ার মানে কি, জিএম বাই আর স্কোয়ার মানে হচ্ছে জি এর সূত্র, তার মানে এই জিটা নির্ভর করবে আর এর উপর, কি বললাম জিটা নির্ভর করবে আমাদের আর এর উপর, জিএম বাই আর স্কোয়ার। তাহলে এই যে আর এর সাথে ব্যস্তানুপাতিক, স্কোয়ারের ব্যস্তানুপাতিক, তার মানে আর চেঞ্জ হলে জি এর মান চেঞ্জ হবে, আর চেঞ্জ হলে জি এর মান চেঞ্জ হবে, আর চেঞ্জ হলে জি এর মানটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখন একটা কথা আছে, কথাটা হলো যে জি এর মানটা কোথায় কোথায় চেঞ্জ হবে, মনে রাখবা জি এর মানটা ম্যাক্সিমাম হয় কোথায়, এখানে এখন লেখা নেই, আমরা একটু পরে দেখতে পারবো যে জি এর মানটা কোথায় ম্যাক্সিমাম হয়। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে, পৃথিবী থাকা মানে হচ্ছে অভিকর্ষ, দূরত্বের উপর নির্ভর করে, দেখো লেখা আছে যে দূরত্বের উপর নির্ভর করে, তার মানে কেন্দ্র থেকে পৃথিবীর যে কেন্দ্র আছে, দেখো এখানে কিন্তু লেখা আছে আর এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে জি সমানুপাতিক ওয়ান বাই আর, জি সমানুপাতিক ওয়ান বাই আর, জি সমানুপাতিক ওয়ান বাই আর, জি সমানুপাতিক। আচ্ছা এটা কি সমস্যা হচ্ছে রে, নেট কি আটকায় যাচ্ছে? আচ্ছা নেট, এটা তো নেটের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আই গেস সমস্যা হচ্ছে না, মোটামুটি এখন ক্লিয়ার আছে। আচ্ছা দেখো তাহলে আমাদের কি হলো বলতো, জি এর সাথে আর এর বর্গের হচ্ছে ব্যস্তানুপাতিক হবে, তার মানে যত আর বাড়বে জি এর মান কমবে। এখন এখানে কথা আছে, তোমাকে বলি এই জায়গাটা অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলো একটু জানতে হবে, যেটা হচ্ছে জি এর মান কখনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে একদম ফিক্স থাকবে, এটা ধ্রুবক। আর এই যে ছোট হাতের জি, সে তো ছোট হাতে তাই না, ছোট তো ছোটটা চেঞ্জ হতে পারে, বাট বড় হয়ে গেছে মনে করো জি তো একদম বড়, তাহলে সে চেঞ্জ হবে না। বাট যে হচ্ছে যে ছোট সে হচ্ছে কি হবে, চেঞ্জ হবে, তাকে বলা হচ্ছে পরিবর্তনশীল রাশি, কি বলা হচ্ছে পরিবর্তনশীল রাশি। আচ্ছা এই যে দেখো জি এর মান হচ্ছে এটা দেওয়া আছে, অন্যদিকে জি যে ছোট হাতে জি তার মান 9.8, তাহলে মানগুলো তো আমরা জানি, মানগুলো তো পড়ে ফেলছি তাই না, মানগুলো কি জানা দরকার আছে আলাদা করে, আই গেস দরকার নেই, ঠিক আছে। এই যে জি বললাম বড় হাতে জি এর একটা স্কেলার রাশি, আর এই যে ছোট হাতের জি তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি, কি বলা হচ্ছে, যেটা ছোট হাতের জি সেটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দেখো স্কেলার রাশি কোনটা, ওই যে আমাদের জি, দেখো তুমি ভেক্টর রাশি কি চেঞ্জ হয় না বেশি, ভেক্টর রাশি বেশি বেশি চেঞ্জ হয়, দিক চেঞ্জ হলেই ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যাবে। বাট দেখো ছোট হাতের জি, ছোট হাতের এটা তো ভেক্টর, আর এই বড় হাতের জি হচ্ছে স্কেলার, তাহলে স্কেলারটা কি চেঞ্জ কম হয় তাই না, তাহলে এই জি দেখো টপ জি সে কখনো চেঞ্জ হবে না, সে স্কেলার। আর যে চেঞ্জ হচ্ছে দেখো জি, সে তো চেঞ্জ হচ্ছে তাই না, দিক চেঞ্জ হলে সে চেঞ্জ হয়ে যাবে, তাহলে সে হচ্ছে আমাদের ভেক্টর রাশি, তাহলে জি হচ্ছে ভেক্টর রাশি, এটা জানতে হবে। দূরত্বের উপর দেখো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, জি কারোর উপর নির্ভর করে না, দূরত্ব কিছু ভর টর দূরত্ব কিছুর উপরও নির্ভর করবে না, বাট যে ছোট হাতের যে সে নির্ভর করবে কিসের উপরে, দূরত্বের উপরে, কিসের উপর নির্ভর করবে, দূরত্বের উপরে, কিসের উপর নির্ভর করবে বলতো, দূরত্বের উপর নির্ভর করবে, ঠিক আছে।
আচ্ছা, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি বললাম তোমাকে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এটা এখানে তো কানেক্ট হচ্ছে না আবার। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি নেট অন ছিল না এখানে। আচ্ছা, একটু নেটের সমস্যা ছিল বুঝছো মাঝখানে, এটা একটু দেখে নিও তোমরা, একটু হালকা সমস্যা ছিল। আচ্ছা আসো, দেখো এটা মোটামুটি বুঝে থাকলে আমরা একটু আগাইতে পারি। এই যে আমাদের এখানে বললাম এটা হচ্ছে আমাদের কি বলতো পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে 624। দেখো 6 সাথে যদি 4 গুণ করি তাহলে হচ্ছে 4 6 24, 4 6 24, তাহলে এখানে মনে রাখবো 6 × 10⁻24, 6 × 10⁻24, এটা জাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, আর এখানে কি দেওয়া আছে এটা দরকার নাই, এটা ঘনত্ব দেওয়া আছে, পৃথিবীর ঘনত্ব হচ্ছে 5.48, অথবা ধরতে পারি সরাসরি এটাকে 6 ধরা যায়, মোটামুটি 6 বলা যায়, 6 × 10⁻3 এত, মানে এটা ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব হচ্ছে এটা, আর এটা পৃথিবীর হচ্ছে ভর। তাহলে 4 6 24, 6 × 10⁻24, 6 × 10⁻24, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর বলতে পারি। আর সূর্যের ভর কত? 2 × 10⁻30। এগুলো জিনিস একটু খেয়াল রাখবা ভাই, এই চ্যাপ্টারে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আসো, এই যেখানে এটা মোটামুটি পারবা, এটা এখান থেকে কিছু সমস্যা নাই। বিভিন্ন স্থানে জি এর মান চেঞ্জ হয়, আর আদর্শ কোথায় ধরা হয়? আদর্শ হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ ধরা হয়। আচ্ছা, উচ্চতার ক্রিয়া বলা গেছে অনেক কিছু, এটা আমরা বেশি পড়বো না। অক্ষাংশ ক্রিয়া এটা এটা জাস্ট জানবা যে তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে উচ্চতা, ওই যে উচ্চতা মানে কি আর এর মান, আর এর মানটা চেঞ্জ হচ্ছে, তাহলে আর এর সাথে কিরকম সমানুপাতিক বলো তো? এটাকে বলতে পারি ব্যস্তানুপাতিক, অথবা বলতে পারি জি সমানুপাতিক 1/r²। তাহলে এটাকে r² ধরা যায়, মানে r² ব্যস্তানুপাতিক 1/g, জি ইজ ইকুয়াল টু ব্যস্তানুপাতিক কি বলতে পারি, এটাকে ব্যস্তানুপাতিক বলা হবে, ব্যস্তানুপাতিক 1/r²। ঠিক আছে, তাহলে উচ্চতার ক্রিয়া আছে, অক্ষাংশ ক্রিয়া আছে, আর পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, যাদের কি বলা হয় আহ্নিক গতি বলা হয়। এটা প্রশ্ন আসবে যে কোনটির উপর আমাদের জি নির্ভর করে না, সেটা হচ্ছে বার্ষিক গতি। কি বললাম? বার্ষিক গতির উপর নির্ভর করে না, বাট আহ্নিক গতির উপর নির্ভর করে। আহ্নিক গতি হচ্ছে পৃথিবী যে ঘুরতেছে এটাকে বলা হচ্ছে আহ্নিক গতি, নিজের অক্ষের উপর। আর যদি হয় না সূর্যকে প্রদক্ষিণ করতেছে, সেটা হচ্ছে বার্ষিক গতি। তাহলে বার্ষিক গতির উপর নির্ভর করবে না, বাট আহ্নিক গতির উপর নির্ভর করবে। আচ্ছা, এটা দরকার নাই। আমরা আসি সামনে, পাহাড়ের উপর অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কম হয়। তার মানে পাহাড়ের মধ্যে কেন কম হবে বলতো? পাহাড় উপরে না, দেখো যে পাহাড় থেকে উপরে, মনে করি একটা পাহাড়, তাহলে পাহাড়ের এইচ এর মান বাড়বে, তাহলে এইচ এর মান বাড়লে কি হবে? আমাদের জি এর মানটা হচ্ছে কি বলছিলাম বলতো? জি এর মানটা অবশ্যই এইটা সূত্র দিয়ে বের করা হয়, মাঝে মধ্যে অন্য সূত্র ইউজ করা হয়। আপাতত মনে রাখবো যে r+h²। তাহলে এটার মান এইচ এর মান বাড়ছে, তাহলে জি এর মান কমবে না, জি এর মান হচ্ছে কমে যাবে, আর এটার মান হচ্ছে বাড়তেছে, তাহলে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক তো। তাহলে পাহাড়ে উঠলে কমবে, নিচে নামলেও কমবে, নিচে নামলেও কমবে, এটা মনে রাখবে যে নিচে নামলেও কমবে। নিচে নামলেও কেন কমবে বলো তো? এটা অনেক সময় তোমরা পড়ছো, তোমরা হচ্ছে একাডেমিক এটা পড়ছো যে নিচে নামলেও কমবে। ঠিক আছে, আচ্ছা আসো সামনে আসো, দেখো এখান থেকে আরো অনেক কথা আছে, যেমন ধরো আচ্ছা কোনো বস্তু পৃথিবী, এটা দরকার নাই এখান থেকে, যেগুলো জাস্ট দেখো এই যে খুবই ইম্পর্টেন্ট, পৃথিবী যত ভিতরে যাবা তত হচ্ছে জি এর মান কমবে। তার মানে কেন? তোমাকে সূত্রটা দেখাই। আমাদের যখন নিচে যাব, নিচে যাওয়ার জন্য সূত্রটা হচ্ছে যে আমাদের, এটা একটু দেখাই দাঁড়াও, এটা হচ্ছে 1/r/h। তার মানে তুমি যত উপরে যাবা, যত উপরে যাবা তত একের মানটা কমবে। তার মানে এটা হচ্ছে তোমাকে বলি যে জি নট, এটা হচ্ছে জি, এটা হচ্ছে আমাদের ওই যে একটা সূত্র বললাম। আচ্ছা এই সূত্রটা তোমাদের এখন লাগবে না, তোমাকে সামনে দেখাচ্ছে আরেকটা সূত্র আছে। এখানে আসলে কয়েকটা সূত্র আছে, তো তোমাদের জি এর দেখবা যে অনেকগুলো সূত্র আছে, জি এর অনেকগুলো সূত্র আছে। আমরা আপাতত মনে রাখবো তোমার উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে। মনে করো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটার উপরে গেলেও জি এর মান হচ্ছে কমবে, আর নিচে গেলেও জি এর মান কমবে। এটা এখানে লিখে রাখো, এখানে একটা ছোট্ট করে এরকম করে লিখে রাখো, কিন্তু স্টার ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জি এর মান উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে। তুমি ভাবতে পারো ভাই যদি উপরে গেলে কমে তাহলে নিচে গেলে বাড়ার কথা না? এটা তো আমার কমন সেন্স, কি বলো তো? কমন সেন্স, তাই না? যে ভাই নিচে গেলে তো কমার কথা, মানে নিচে গেলে তো বাড়ার কথা, কেন বাড়তেছে না? কারণ কারণ হচ্ছে যে নিচে গেলে জি এর যে মানটা সেটা বিপৃষ্ঠে সবচেয়ে বেশি হয়। নিচে গেলে একটা সূত্র আছে, এটা আমি তোমাকে নেক্সটে দেখাবো, এই সূত্রটা কাজে লাগে। এটা নর্মালি আমাদের যেরকম ভাবি সেরকম হয় না, সায়েন্স একটু আলাদা। তাহলে নিচে গেলেও কমবে, উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে, উপরে গেলেও কমবে। ঠিক আছে, নিচে গেলেও কমবে, উপরে গেলেও কমবে, এই সিম্পল জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা আসো সামনে, যে এখানে অনেক সূত্র আছে অলরেডি দেখবা, এখানে অনেক কিছু আছে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণের মান সমান ডি এর সাপেক্ষে এইচ এর মান নির্ণয় করো। দেখো লেখা আছে পৃথিবী পৃষ্ঠে এইচ উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হতে ডি গভীরতায় অভিকর্ষ মানে, তার মানে বলতে কি বোঝাচ্ছে জানো? যে এখান থেকে এইচ উচ্চতায় গেলে যে জি মানটা পাবো, সেখান থেকে যদি আমি ডি গভীরতায় যাই তাহলে জি এর মানটা সেম হবে। তার মানে জি এইচ ইজ ইকুয়াল টু জি ডি, মানে ডিসটেন্স যেটা নিচে গেলাম তাহলে সেম হলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এইচ এর মানটা কত, ডি এর মান কত। তাহলে মনে রাখতে হবে যে 2h, এটা হচ্ছে 2h ইজ ইকুয়াল টু
টু ডি, 2h ইজ ইকুয়াল টু 2d, সরি 2h ইজ ইকুয়াল টু d। তার মানে আমাদেরকে নিচে গেলে আমাদের জি এর মানটা কম কমবে, উপরে গেলে সরি নিচে গেলে জি এর মানটা আমাদের, দেখো উপরে যেতে হবে 2h, নিচে যেতে হবে একটা ডি গেলেই আমাদের হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে d ইজ ইকুয়াল টু 2h, তার মানে এই দূরত্ব হচ্ছে আমাদের 2h, বুঝতে পারছো? আর উপরেরটা হচ্ছে h, উপরেরটা আমাদের h ধরতে হবে। তাই নিচে গেলে খুব দ্রুত আমাদের জি এর মানটা কমবে না, উপরে গেলে বেশি জি এর মান কমবে, নিচে গেলে জি এর মান কমবে বাট সেটা কম কমবে। একটু ঢুকায় না ভাই, একটু কঠিন আছে, বুঝতে পারছি যে নিচে গেলে একটু কম কমবে, নিচে গেলে একটু কম কমবে, এই জন্য বেশি যেতে হবে, নিচে যেতে হবে 2h, কারণ ডি এর মান হচ্ছে 2h, আর উপরে h দূরত্ব গেলেই হবে। তার মানে নিচে যদি আমি যাই, দেখো এখানে লেখা আছে ডি গভীরতা ঐকশ্রেণী স্তরের মান সমান হবে। তার মানে এটা কি বলতো, 2h ইকুয়াল ডি, 2h ইজ ইকুয়াল টু ডি, এটা জাস্ট মনে রাখতে হবে, এটা মুখস্থ করে ফেলো ভাই। তুমি বলতে পারো যে ভাই ম্যাথ করে দেখাইতে হবে, না ম্যাথ করার কোনো দরকার নাই, 2h ইজ ইকুয়াল টু ডি এটা জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে, 2h ইজ ইকুয়াল টু ডি এটা জানলেই আমাদের হয়ে যাবে, যে ভাই 2h ইজ ইকুয়াল টু জি, এটা জানলে আমাদের হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে? জাস্ট একটু মনে রাখো ভাই, কিছু করার নাই, এখান থেকে জাস্ট তোমাকে দাগায় নিতে হবে, বইটা অবশ্যই সামনে নিবা, বইটা সামনে নিয়ে অবশ্যই এটা দাগায় নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন একটা সমস্যা কি জানো, আমাদের হচ্ছে একটা 9টা ক্লাস আছে, এখন আমাদের মোটামুটি এই সময়টাতে মোটামুটি সব স্টুডিও হচ্ছে ব্লক। এখন এই সময়টাতে আমি ট্রাই করবো যে ভাই 9টা বা 9টা 5-এর মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব, বাট একটা জিনিস মনে রাখবা যে এখানে যে এগুলো দাগানো আছে এর মধ্যে যে মেইন পয়েন্টটা, এই দেখো লাস্টে লেখা আছে 3.8, মঙ্গল গ্রহে জি এর মান কত, এটা প্রশ্ন আসে যে মঙ্গল গ্রহে জি এর মান কত, তাহলে 3.8 ইন্টু 3.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, 3.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 হচ্ছে আমাদের মঙ্গল গ্রহে, তাহলে 3.8, এটা একটু দেখে, এটা বোঝা যাচ্ছে না হয়তো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, মঙ্গল গ্রহে হচ্ছে 3.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা মঙ্গল গ্রহে। আর কি বললাম, উপরে গেলে কি হয়, ওই যে বললাম না 2h, তার মানে আমাদের নিচে বেশি যেতে হবে, নিচে বেশি গেলে আমাদের সেম জি পাবো, তাহলে উপরে গেলে আমাদের কি বলতো, উপরে গেলে আমাদের বেশি বাড়ে, মানে বেশি জি কমে, নিচে গেলে কম জি কমে, এটা জাস্ট সিম্পলি একটু মনে রাখো, একটু কষ্ট করে ভাই মনে রাখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমরা বললাম তো আমি ইনশাল্লাহ সবকিছু শেষ করে দিব, একটু তাড়াতাড়ি আগাবো, একটু ফাস্ট আগাচ্ছি ভাইয়া, নাহলে নর্মালি আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাসটা বুঝাই দিই। আজকে একটু সময় স্বল্পতার কারণে তোমাদের একটু হয়তো তাড়াতাড়ি বুঝাই দেবো, বাট তুমি ঠিক কি করো, যে যেগুলো ম্যাথ দেওয়া আছে সেগুলো লাস্টে জাস্ট ম্যাথটাকে একটু দেখে নিবা, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, কারণ মেডিকেলে আমাদের এত সময় নেই। ভাবতে পারো যে ভাই কুয়েটের ম্যাথ কি আমাকে দিবে, জীবনও দিবে না, বাট প্রশ্ন আসতে পারে যে ভাই জি এর মান কত, প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা আসো, অক্ষাংশ ক্রিয়া, তার মানে অক্ষ চেঞ্জ হলে আমাদের জি এর মান চেঞ্জ হবে। 22 কিলোমিটার বেশি, দেখো আমাদের চ্যাপ্টা, পৃথিবীটা হচ্ছে চ্যাপ্টা, বাইরে যে মানে যেটা আমাদের যে এই বরাবর আছে সেখানে 22 কিলোমিটার বেশি থাকে। নর্মালি পৃথিবীটা কিরকম হয় জানো, নর্মালি আমাদের পৃথিবীটা হচ্ছে এই যে এরকম ধরতে পারি, তাই না? তাহলে এই যে একটা দূরত্ব, এই দূরত্ব, তার মানে এটাকে যদি আমরা ধরি একটা, এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, তাহলে এইদিকে 22 কিলোমিটার বেশি, এই যে চওড়া বলতেছি না, এখানে আমাদের +22, তার মানে এদিকে যে দূরত্ব তার থেকে এখানে 22 কিলোমিটার বেশি আছে। কি আছে বলতো, 22 কিলোমিটার বেশি আছে, ঠিক আছে? এখানে কি আছে বলতো, এখানে 22 কিলোমিটার বেশি আছে, এখানে আছে আমাদের 22 কিলোমিটার বেশি আছে। আচ্ছা এখানে আসো, আরও দেখো, এখানে হচ্ছে জি এর মান সর্বোচ্চ হবে আমাদের কোথায়, আমাদের মেরুতে, দেখো এখানে দেখাচ্ছি, এখানে আমাদের ম্যাক্সিমাম, কি মনে রাখবা, মতে মেরু মতে ম্যাক্সিমাম, মতে মেরু মতে হচ্ছে ম্যাক্সিমাম, মতে মেরু মতে হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে মেরুতে ম্যাক্সিমাম হবে জি এর মান, কিসের মান বলতো, জি এর মান। আর নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে নিম্ন, নিম্ন নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় 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 অঞ্চলে কি হবে, নিম্ন হবে, নিরক্ষীয় অঞ্চলে নিম্ন হবে, এই যে সিম্পল জিনিসটা মনে রাখবা, মতে ম্যাক্সিমাম মতে মেরু, মতে ম্যাক্সিমাম মতে মেরু, আর নিরক্ষীয় অঞ্চলে কি হবে, নিম্ন হবে, নিরক্ষীয় অঞ্চলে নিম্ন হবে, কেন, কারণ দূরত্ব বেশি, আর আমরা জানি জি সমানুপাতিক টু 1/r², তাহলে আর এর মান যদি বাড়ে তাহলে জি এর মান কমবে, তো নিরক্ষীয় অঞ্চলে কম, মেরু অঞ্চলে আর এর মানটা কম, নিরক্ষীয় অঞ্চলে আর এর মানটা কম, ছোট, এই জন্য আমরা মেরু অঞ্চলে কম, এই জন্য মেরু অঞ্চলে ম্যাক্সিমাম বেশি, সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে, সবচেয়ে বেশি কত বলতো, সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মেরু অঞ্চলে, ঠিক আছে? আচ্ছা, আজকে একটু সময় স্বল্পতা, বুঝছো, কিছু করার নেই, আমাদের আসলে সবগুলো স্টুডেন্ট মোটামুটি ব্লক হয়ে গেছে, তো আজকে আমি ট্রাই করবো যে মোটামুটি যেন তোমাদের এই চ্যাপ্টারে কোনো কিছু বাদ না থাকে, ঠিক আছে? একটু ফাস্ট যাচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভাইয়া। এখন দেখো, বিষুবীয় অঞ্চলে নিরক্ষীয়, লেখা আছে নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন, সেম জিনিস, নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন, আর আমাদের যে মেরু অঞ্চলে ম্যাক্সিমাম, মেরু অঞ্চলে কি সর্বোচ্চ, ম্যাক্সিমাম, মতে ম্যাক্সিমাম, ঠিক আছে? মতে ম্যাক্সিমাম, পৃথিবী পৃষ্ঠ হতে যত উপরের দিকে উঠলে মান কমে, আবার পৃথিবীতে নামলেও মান কমে, তাহলে উপরে গেলেও কমে, নিচে গেলেও কমে, কি কমে বলতো, জি কমে, ছোট হাতের জি, বড় হাতের জি কখনো চেঞ্জ হয় না, তাহলে আনচেঞ্জড, তাহলে বড় হাতের জি আনচেঞ্জড, ঠিক আছে? বড় হাতের জি হচ্ছে আনচেঞ্জ থাকবে, আর যেটা ছোট হাতের জি সেটা হচ্ছে চেঞ্জ হবে, সেটা কি হবে বলতো, সেটা হচ্ছে চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি হবে বলতো, চেঞ্জ হবে। আচ্ছা আসো, এখন দেখো
মেরুতে জি এর মান হচ্ছে কত, এটা মুখস্থ রাখতে হবে। মেরুতে কত, তারপরে বিষুবীয় অঞ্চলে কত, ঢাকায় কত, রাজশাহীতে কত, এগুলো সবকিছু মুখস্থ রাখতে হবে। এখন কথা হচ্ছে কি হয় মনে রাখবা, এটা একটা ছোট্ট একটা ট্রিক আছে তোমাকে বলি। যেমন ধরো 9.8 এটা কোথায়, মেরুতে সবচেয়ে বেশি 9.8, এটা মনে রাখবা 9.8 মেরু সবচেয়ে বেশি। বিষুবীয় অঞ্চলে আমেরিকা একবার প্রশ্ন আসছিল 9.7, এটা বিষুবীয়, বিষুবীয় অঞ্চলে এটা জানতে হবে যে সবচেয়ে কম থাকে। আর ঢাকা হচ্ছে 9.7, আর এটা হচ্ছে 9.7, দেখো দুইটা 9.7, বাট ঢাকার ক্ষেত্রে কি হবে লাস্টে 35 আছে। আর তুমি যখন রাজশাহীতে আছে, রাজশাহীর ক্ষেত্রে লাস্টে 90। এই লাস্টের সংখ্যাটা খেয়াল রাখবা, লাস্টের সংখ্যাটা খেয়াল রাখলে মনে হবে। দেখো রাজশাহী হচ্ছে রাজা, রাজশাহী কি রাজা, রাজা মানে সবচেয়ে বড়, তাহলে 90, রাজা মানে কি 90। আর দেখো যে আমাদের ঢাকা, ঢাকা মানে তো ছোট, মানে ঢাকা শহরটা মোটামুটি দেখা যায় কি রাজশাহীর চেয়ে অত বেশি বড় না। তুমি বলতে পারো না হয় ঢাকা বড়, ঠিক আছে, বাট ঢাকা শহরটা মনে রাখবো যে ঠিক আছে একটু একটু ছোট আছে, রাজশাহী তো রাজা, ঢাকা শহর ছোট, তাহলে 35, আর এটা হচ্ছে 90। আর বিষুবীয় অঞ্চল সবচেয়ে কম, তাহলে দেখো 97, 9780, 9780, ঠিক আছে, 78, 78, 78। আর আমাদের মেরু অঞ্চলে ম্যাক্সিমাম 9.8, মানে সবচেয়ে বেশি বড় যেটা। মেডিকেল একটা জিনিস মনে রাখবা, দেখো ভাই মেডিকেলে সবসময় অপশনগুলো সেম জায়গা থেকে দেয়, এই অপশনগুলো এখান থেকে দিবে, তার মানে ম্যাক্সিমাম কোনটা, ওই যে আচ্ছা মেরুতে ছিল ম্যাক্সিমাম, তাহলে বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম 9.780, 9.780। রাজা, রাজা মানে সবচেয়ে বড়, লাস্টে 90 আছে। আর যেটা ঢাকা, ঢাকা তো ছোট 35, লাস্টে 35 আছে। তাহলে দেখো এটা কিন্তু শেষ, মোটামুটি শেষ আমাদের পড়া, এটা শেষ। আর কিছু লাগবে? তুমি বলো যে ভাই এর চেয়ে বেটার উপায় কি পড়া সম্ভব, এটা তুমি আমাকে নিজেই বলো যে ভাই এর চেয়ে বেটার উপায় কি সম্ভব, এটা সম্ভব না। এর চেয়ে বেটার উপায় এখান থেকে এটা তুমি কোনোভাবেই মুখস্থ রাখতে পারবে না। তাহলে দেখো আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে, আমাদের কিন্তু হয়ে গেছে এটা। আচ্ছা আসো এখন আবর্তনকাল 24 ঘন্টা, এটা বেশি দরকার নাই, জাস্ট জানবা নিজের অক্ষের উপর আবর্তন করে আসতে 24 ঘন্টা সময় লাগে, এটা তো ভাই জানা কথা, এটা ছোট বাচ্চাদের পড়া। আচ্ছা মোটামুটি আমাদের এটা 32 নাম্বার স্লাইড, একটু সময় লাগবে আজকে, কিছু করার নাই। পৃথিবীর আহ্নিক গতির কৌণিক দ্রুতি এত। আচ্ছা মেরু অঞ্চলে, আচ্ছা আমরা দেখি মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্র হচ্ছে যে এরিয়া ঢুকলে মহাকর্ষ বল কাজ করা শুরু করে, যে এরিয়া ঢুকলে মহাকর্ষ বল কাজ করা শুরু করে তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। তার মানে মহাকর্ষ ক্ষেত্র মনে করো একটা এরিয়া যেখানে ঢুকলে মহাকর্ষ বলটা কাজ করা শুরু করবে, তাহলে যে অঞ্চলব্যাপী মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে তাকে বলা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। কি বলা হচ্ছে? মহাকর্ষ ক্ষেত্র বলা হচ্ছে। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কি? প্রাবল্য হচ্ছে যে প্রবল হচ্ছে একটা বল, কি বললাম, প্রাবল্য হচ্ছে বল। তাহলে E ইজ ইকুয়াল টু F/m, তার মানে একক ভরের জন্য যে বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে প্রাবল্য। দেখো একক ভর কি মনে রাখতে হবে, একক ভর, তাহলে একক ভর হলে যেটা হচ্ছে প্রাবল্য, তাহলে প্রাবল্য ইজ ইকুয়াল টু F/m, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এককটা হচ্ছে নিউটন পার কেজি, নিউটন পার কেজি, নিউটন পার কেজি, এটা জিনিস মনে রাখতে হবে। তাহলে LT ইনভার্স 1 কেন, কারণ নিউটন মানে হচ্ছে MLT ইনভার্স 2, তাহলে কাটা যাবে, কাটা গেলে কি হবে, LT ইনভার্স 2 হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, এখানে অনেক কিছু বলা আছে। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণ সেম জিনিস, অভিকর্ষ ত্বরণ মহাকর্ষ প্রাবল্য সেম জিনিস, ঠিক আছে, এই জিনিসটা একটু জানতে হবে। আচ্ছা আসো এখানে একটা কথা বলছি, জানার বিষয় আমরা কিছু জানবো না, এখান থেকে জানার দরকার নাই। মহাকর্ষ বিভব কি? অসীম দূরত্ব হতে মহাকর্ষ ক্ষেত্রে কোনো কিছু একটা আনতে যে কাজ করতে হয়, যে কাজ করতে হয় তাকে বলা হচ্ছে মহাকর্ষ বিভব। তাহলে বিভব সংখ্যা একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে কাজ। সেটা কি বলতো, সেটা কি বলতো, সেটা হচ্ছে কাজ। তাহলে মহাকর্ষ বিভবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কাজ হবে, তার মানে সেটা কি বলতো, কাজ। তো এটা জাস্ট মনে রাখতে হবে, এটা হচ্ছে কাজ। তাহলে V ইজ ইকুয়াল টু W/m আর E ইজ ইকুয়াল টু F/m। তাহলে এটা হচ্ছে W/m, তাহলে এটা এককটা কি হবে বলতো, এই এককটা হবে ml² T ইনভার্স 2, সাথে mটা খালি বাদ যাবে, তাহলে L² T ইনভার্স 2, L² T ইনভার্স 2, এটা যে মাত্রা খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য মাত্রা খুবই ইম্পর্টেন্ট। মতে মেডিকেল, মতে মাত্রা, তার মানে মেডিকেলের জন্য মাত্রা লাগবেই, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা এখানে লেখা আছে যে এটা নর্মালি কি হয়, ঋণাত্মক হয়। কেন ঋণাত্মক হয় বলি তোমাকে, কারণ মহাকর্ষ ক্ষেত্রে কোনো একটা বস্তুকে আনতে হলে কাজ করতে হয় না, সে নিজে নিজে টেনে আনে, কি বলো, নিজে নিজে টেনে আনে, এই জন্য নেগেটিভ ধরা হয়। এবং সূত্রে দেখবা আমরা নেগেটিভ চিহ্ন ইউজ করি। তাহলে দেখো যে দেখা যাচ্ছে আকর্ষণ বলের অভিমুখে যদি সরণ হয় তাহলে বিভব পার্থক্য ঋণাত্মক, আর আকর্ষণ বলের বিরুদ্ধে যদি সরণ হয় তাহলে সেটাকে বলা হয় ধনাত্মক। তাহলে ঋণাত্মক ধনাত্মক দুইটাই হতে পারে। যদি আকর্ষণ বলের কাছে চলে আসে ঋণাত্মক, এটা কিন্তু উল্টা, কাছে চলে আসলে ঋণাত্মক, দূরে চলে গেলে ধনাত্মক। এই জিনিসটাকে মনে রাখবা যে যদি তুমি আকর্ষণের দিকে আসে, দেখো অভিমুখে মানে একই দিকে আসতেছে তাহলে হচ্ছে ঋণাত্মক, আর বিরুদ্ধে গেলে ধনাত্মক হচ্ছে। দেখছো এখানে কিন্তু উল্টা, বিরুদ্ধে গেলেই ধনাত্মক, বিরুদ্ধে গেলেই ধনাত্মক, ঠিক আছে। আচ্ছা বিরুদ্ধে গেলে কি হবে বলতো, ধনাত্মক হবে। এখন কথা হচ্ছে ভাইয়া যে মোটামুটি একটু বুঝলে আমাদের হয়ে গেল। আর এখানে মোটামুটি তোমাদের হচ্ছে বেশি পেজ নাই, এখানে পরে কয়েকটা সিম্পল কয়েকটা পড়াশোনা আছে তোমাদের বলি। যেমন এটা পড়ানো হয়েছে তোমাদের, এখানে এটা বাদ, এটা পড়াতে হবে না। অসীমের মান হচ্ছে 0, তাহলে অসীমে বিভব 0, এটা মনে রাখবা, অসীমে বিভব 0, সিম্পলি মনে রাখবা অসীমে বিভব 0, ঠিক আছে।
আচ্ছা, ক্লাস কিন্তু চলতেছে, ক্লাসে কিন্তু কোনো সমস্যা নেই। তোমরা মোটামুটি একটু শিওর থাকো যে ভাইয়া এইটুকু পড়লেই আমাদের মেডিকেলের জন্য কিছু বাদ থাকবে না, ঠিক আছে? এটুকু পড়লে কিছু বাদ থাকবে না। ভি এর মান অলওয়েজ নেগেটিভ হয়, আমরা নেগেটিভই ধরি। এবং নেগেটিভ কেন? কারণ অসীমে শূন্য, অসীমে হচ্ছে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান কি হতে পারে? সর্বোচ্চ মান কখন হবে? যখন আর এর মান সর্বনিম্ন হবে। আর এর মান সর্বনিম্ন হওয়া মানে কি? ধরো আর এর মান সর্বনিম্ন মানে হচ্ছে যে আর এর মানটা ধরতে পারে যে 0 হতে পারে, তখন তো এটা অসীম হয়ে যাবে, বাট অসীম ধরা যাবে না। সেটা হতে হবে কি বলতো? এটা মান 0 হতে পারে। তাহলে ভি এর সর্বোচ্চ মান হচ্ছে 0। তাহলে অসীমে দূরত্বের জন্য বিভব শূন্য হয়, অসীমে গেলে কি হবে? 0 হবে। আচ্ছা, এটাকে জানলে হবে মহাকর্ষ বিভব সর্বদা ঋণাত্মক। সর্বদা ঋণাত্মক দেখো লেখাই আছে, ওখানে ধনাত্মক বলছিলাম, ঠিক আছে, বাট সর্বদা ঋণাত্মক, এটা মনে রাখতে হবে। ধনাত্মক কখন হবে? বিরুদ্ধে গেলে ধনাত্মক, আর নর্মালি বিরুদ্ধে যায় না। নর্মালি আকর্ষণ, কারণ মহাকর্ষ বল সবসময় আকর্ষণ করে, কখনোই বিকর্ষণ করে না। বিকর্ষণ করে কোনটা? চার্জ বল, বা বলতে পারি বিদ্যুৎ বল। তাহলে এটা আকর্ষণ করবে, তারপরে তড়িৎ। আচ্ছা, বললাম মহাকর্ষ বল সবসময় আকর্ষণ করবে। তাহলে আমরা যে একটু আগে পড়ে আসলাম যে ভাইয়া ভি ইজ ইকুয়াল টু কি বলতো? বিভব শক্তি। তাহলে সেটা হচ্ছে যে কাজ করতে হচ্ছে, সেই কাজের হচ্ছে একক একক ভরের জন্য যে কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে ভি ইজ ইকুয়াল টু W/m। তাহলে এইটা সবসময় নেগেটিভ হবে, কেন? কারণ যদি আমরা বলতাম বিকর্ষণ বল তাহলে সেটা পজিটিভ হইতো, বাট মহাকর্ষ বল অলওয়েজ অলওয়েজ আকর্ষণ করবে। দেখো লেখা আছে যে মহাকর্ষ বিভব সর্বদাই ঋণাত্মক হয়, কিন্তু তড়িৎ এবং চৌম্বক বল আকর্ষণ এবং বিকর্ষণ দুইটাই করতে পারে। তাদের ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক দুইটাই হইতে পারে, বাট মহাকর্ষ বলের জন্য সবসময় একটা কথা জানবো যে ভাই এটা অলওয়েজ অলওয়েজ নেগেটিভ হবে। অলওয়েজ কি হবে ভাই? অলওয়েজ অলওয়েজ নেগেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া যে আমাদের এই যে একটা টোটাল মহাকর্ষ বল বা তড়িৎ চৌম্বক বল, এই যে বলগুলো আছে, এই বলগুলোর মধ্যে আমরা আজকে পড়তেছি মহাকর্ষ বল, যেটা অলওয়েজ অলওয়েজ আকর্ষণ করবে। এই জন্য আমাদের বিভব যে শক্তিটা সেটা নেগেটিভ, এবং এটা কোথায় পজিটিভ হবে? একদম অসীমে গিয়ে। তার মানে যদি আমরা আর এর মানটাকে যদি অসীম ধরি, তাহলে আর এর মানটাকে যদি আমরা অসীম ধরতে পারি, এটাকে ধরা যায় মনে করো আর ইজ ইকুয়াল টু যদি অসীম ধরি, তাহলে আমরা সেখানে গিয়ে কি পাবো? ভি এর মানটা সর্বোচ্চ পাবো, যেটা হচ্ছে 0। তাহলে ভি এর সর্বোচ্চ মান 0, এটা জানতে হবে। দেখো লেখা আছে, তুমি একটু পিছনে আসো, এই যে দেখো এখানে লেখা আছে যে অসীম দূরত্বের জন্য বিভব শক্তি শূন্য হয়। আচ্ছা, তোমাদের হচ্ছে একটা সমস্যা কি, যে আমি যে প্রথম দিকে এটা দেখাইছিলাম, পিডিএফটা দেখানো আছে, ওটা ওই পিডিএফটা আমি ইনশাআল্লাহ ওখানে দিয়ে দিব। আর এই যে একটা সেকেন্ড পিডিএফ যেটা দেখানো আছে, তোমরা দুইটা পিডিএফ পাবো ইনশাআল্লাহ। যে এটা হচ্ছে সেকেন্ড পার্টের জন্য দেখানো, ওটা আরেকটা আমরা স্টুডিও থেকে নিয়েছি, সেখান থেকে একটা আলাদা পিডিএফ পাবো। আমি ইনশাআল্লাহ দুইটা পিডিএফই আপলোড করে দিব, যাতে কোনো দিক থেকে যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এটা দেখো ঋণাত্মক হচ্ছে কেন? কারণ এটা অলওয়েজ আকর্ষণ, অলওয়েজ অলওয়েজ আকর্ষণ করবে। আসো, কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, তার ওজন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে সবসময় কাজ করবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভর কেন্দ্র। কি বলা হয় বলতো? এটাকে বলা হয় অভিকর্ষ কেন্দ্র, বা বলতে পারো যে এখানে ভর কেন্দ্র একটা, এই দেখো লেখা আছে ভার কেন্দ্র। আচ্ছা, এখানে একটা কথা আছে, ভার কেন্দ্র আর ভর কেন্দ্র কিন্তু এখানে সেম না। আমরা মনে রাখবো এটা হচ্ছে ভার কেন্দ্র। কি বললাম? এটাকে আমরা মনে রাখবো ভার কেন্দ্র। কি মনে রাখবো? ভার কেন্দ্র। তাহলে এটা ভার কেন্দ্র, অভিকর্ষ কেন্দ্র অথবা ভার কেন্দ্র, ঠিক আছে? তাহলে এই যে ওজন একটা ক্রিয়া করলো, এইটা হচ্ছে এই যে কেন্দ্র দিয়ে ক্রিয়া করতেছে, দেখো এই যে বরাবর কেন্দ্র দিয়ে ক্রিয়া করলো, এটাকে বলা হচ্ছে ভার কেন্দ্র, ঠিক আছে? বা অভিকর্ষ কেন্দ্র বলা হয়। যেদিক দিয়ে আমাদের ওজনটা ক্রিয়া করবে সেটাকে বলা হচ্ছে ভার কেন্দ্র বা ভর কেন্দ্র। আচ্ছা, অনেক সময় বলা যায়, অনেকে বলে যে ভর কেন্দ্র বলে, এটা মানে খুব বেশি ফ্যাক্ট করবে না। তবে একটা জিনিস মনে রাখবা, যদি দুইটাই অপশনে থাকে ভার কেন্দ্র আর ভর কেন্দ্র, তাহলে অবশ্যই ভার কেন্দ্রটাই দেখাবা। অবশ্যই অবশ্যই ভার কেন্দ্রে দেখাবা, ঠিক আছে? এই সিম্পল জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে, যে না ভাই এটা ভার কেন্দ্র দেওয়া আছে বইয়ে, বই যেটা বলবে সেটা অলওয়েজ রাইট। আমাদের বইয়ে যদি দেখো কিছু জায়গায় থাকবে যে বইয়ে ভুল আছে, কিন্তু এরকম জায়গা যেখানে ভার কেন্দ্র বলাই আছে সেখানে আমরা ভার কেন্দ্রটা নিব, এখানে ভর কেন্দ্র নেওয়ার কোনো উপায় নেই। বইয়ে যেটা আছে সেটা অলওয়েজ আমাদেরকে বেটার হিসেবে ফলো করতে হবে। এখন এটা ভর কেন্দ্র কি কি হবে দেখো, সুষম দণ্ডের ক্ষেত্রে একদম মাঝে, মনে করো একটা সুষম দণ্ড আছে, এই দণ্ডের একদম মাঝ বিন্দুতে, কি বললাম? এই দণ্ডের একদম মাঝের বিন্দুতে আমাদের ইয়াটা হবে, একদম দণ্ডের একদম মাঝের বিন্দুতে, কি বললাম? একদম দণ্ডের মাঝের বিন্দুতে আমাদের এটা হবে, ঠিক আছে? তাহলে একদম মনে করো দণ্ডের যেটা মাঝের বিন্দু, মনে করো যে আমাদের এখানে দ্বন্দ্ব আছে একটা, এই দণ্ডের এই যে মধ্য বিন্দুটা একদম হচ্ছে মাঝের বিন্দুতে, সেখানে কি থাকবে বলতো? আমাদের ভরকেন্দ্রটা থাকবে। বৃত্ত বা আংটির ক্ষেত্রে একদম যেটা সেন্টার আছে, সেন্টার কোনটা? মনে করো এটা আমাদের একটা বৃত্ত, এই সেন্টার যেটা, আচ্ছা এই বৃত্তের একদম সেন্টার যেটা, এই সেন্টারের জায়গাটাতে আমাদের ভরকেন্দ্র থাকবে, বা এটাকে আমরা ভারকেন্দ্র বলতে পারি। আমার মুখে বারবার ভরকেন্দ্র আসতেছে কেন? কারণ এটা খুবই সিম্পল, মানে এটা ইয়া হয়ে যায় যে অভিকেন্দ্র, ঠিক আছে, ভরকেন্দ্র। এখন এটা অনেক দেখবা আমাদের এখানে কিন্তু ভরকেন্দ্র সম্পর্কে বলা নেই, ভারকেন্দ্র ভরকেন্দ্র অনেক জায়গায় এটা ইন্টারচেঞ্জ করে ইউজ করছে। এই জন্য বলবো, তুমি যদি অপশনে দুইটাই পাও, ভরকেন্দ্র ভারকেন্দ্র, তাহলে তুমি দেখাবা কোনটা? ভারকেন্দ্রটাকে বেশি প্রায়োরিটি দিবা। কেন? কারণ এখানে ভারকেন্দ্র আছে। সমান্তরিকের ক্ষেত্রে যদি কর্ণদ্বয়ের ছেদ করি, মনে করি একটা সমান্তরিক, তাহলে কর্ণদ্বয় যেখানে ছেদ করবে এখানে আমাদের ভারকেন্দ্র থাকবে।
আচ্ছা, বেলন আকৃতির বেলন মানে কি? বেলন মানে হচ্ছে তোমাদের ধরো একটা এখানে বেলন আঁকতেছি, এই বেলনে এখানে যদি তুমি একটা অক্ষ আঁকো, মনে করো এখানে একটা অক্ষ আছে, এই অক্ষ বরাবর যেখানে এই যে একটা অক্ষ আঁকলাম, সেন্ট্রাল অ্যাক্সিস বলা হচ্ছে, একদম সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে তোমাদের ভারকেন্দ্রের যে মেইন পার্টটা। তাহলে একদম একদম সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যেটা পাবা সেটাকে বলা হচ্ছে ভারকেন্দ্র। দেখো এখানে সেটাই লেখা আছে যে অভিকর্ষ কেন্দ্র অক্ষের উপর কাজ করে, তাই না? বিন্দুতে, অক্ষ বা বিন্দুতে কাজ করে, তাই না? একদম সেন্ট্রাল যে অক্ষটা আছে, সেন্ট্রাল অক্ষ, এখানে সেন্ট্রাল কথাটা বলা নেই, বা সেন্ট্রাল বা মধ্য বিন্দুতে, অক্ষের একদম মধ্য বিন্দুতে সেটা ক্রিয়া করে। তার মানে যদি আমি একটা অক্ষ ধরি, তাহলে এটা সেন্ট্রাল যে একদম অ্যাক্সিস আছে, সেই সেন্ট্রাল অ্যাক্সিসে এটা কাজ করবে, মানে এই যে একদম এইখানে কাজ করবে। তাহলে এখানে হচ্ছে আমাদের ভারকেন্দ্র থাকবে, কি থাকবে? ভারকেন্দ্র থাকবে। ঠিক আছে, এই সিম্পল জিনিসগুলো একটু জানতে হবে। আচ্ছা, তোমরা আগে সেখানে কোনো কিছু বোঝার সমস্যা নাই? ঠিক আছে, আই গেস এখানে মোটামুটি সব কিছু ক্লিয়ার। ঠিক আছে, এখানে সব কিছু ক্লিয়ার থাকার কথা। আচ্ছা আসো, এখন কথা হচ্ছে ভাইয়া যে আমরা যে এখানে পড়লাম যে ভর কেন্দ্র, বা এটাকে ভারকেন্দ্র বলতে পারো, এই দেখো এখন লেখা আছে ভর কেন্দ্র, তাহলে এটা কিন্তু একটু আলাদা। উপরে ভারকেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র, এটা হচ্ছে ভর কেন্দ্র। দেখো ভর কেন্দ্রটা হচ্ছে একটা বস্তু অনেকগুলো বস্তু, কারণ এখানে অনেক কিছু লেখছে, বাট আমরা মনে রাখবো যে একটা বস্তু আছে, ক্রিয়া বলছে এখানে, এক কথায় মনে রাখবো যে যেই জায়গা দিয়ে সমস্ত ভরটা ক্রিয়া করে, তার মানে ভর কেন্দ্র হচ্ছে মাস, বা মনে করে এখানে কিন্তু কথা আছে তোমাকে বলি, অভিকর্ষ কেন্দ্র হচ্ছে একটা বল, অভিকর্ষ একটা বল, তার মানে হচ্ছে এফ ইকুয়াল টু এমজি, এফ ইকুয়াল টু এমজি। তাহলে এই এমজিটা যেই দিক দিয়ে ক্রিয়া করবে সেটা হচ্ছে আমাদের ওই যে বল, অভিকর্ষ বলটা যে দিক দিয়ে ক্রিয়া করবে সেটা হচ্ছে আমাদের ভার কেন্দ্র। আর ভর কেন্দ্র হচ্ছে যেদিক দিয়ে তোমার পুরো ভরটা ক্রিয়া করবে। পুরো ভর মানে কি? মনে করো আমার একটা ভর আছে, সেটা চাঁদে গেলেও কি সেম থাকবে না? এটা মেডিকেল প্রশ্ন আসছিল, তোমরা আমাকে উত্তর দাও যে একটা কোনো একটা বস্তু সাপোজ সেটা হচ্ছে পৃথিবীতে 70 কেজি, পৃথিবীতে 70 কেজি, সেটা যদি চাঁদে যায়, তাহলে সেটা কি কত হবে? তার ওজন কত হবে বলো তো? ওজন কিন্তু চেঞ্জ হবে, বাট ভর কি চেঞ্জ হবে বলো তো? তার কি ভর চেঞ্জ হবে? তার কিন্তু ভর চেঞ্জ হবে না। তার কি ভর চেঞ্জ হবে বলো তো? তার কিন্তু ভর চেঞ্জ হবে না। তার মানে তার ভর চাঁদে গেলেও 70 কেজি থাকবে, তাহলে ভর কিন্তু চেঞ্জ হয় না। তাহলে ভর যে দিক দিয়ে ক্রিয়া করে সেটা কখনোই চেঞ্জ হয় না। বাট অভিকর্ষ কেন চেঞ্জ হবে? কারণ কোনো একটা বস্তুর উপর অভিকর্ষ বল, এটা চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ এরিয়া চেঞ্জ হচ্ছে। আর জি এর মান আমরা কি জানি? জি এর মান আমরা জানি যে সেটা হচ্ছে আর স্কোয়ার ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে একটা সিম্পল জিনিস মাথায় বুঝে নাও যে আমার চাঁদে গেলে ভর সেম থাকবে, এবং ভর যে দিক দিয়ে ক্রিয়া করবে, যে বিন্দু দিয়ে সবসময় ভর ক্রিয়া করে, একটা নির্দিষ্ট বিন্দু আসছে, সেটাকে বলা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র ভার কেন্দ্র কখনোই সেম না, এটা জিনিস মনে রাখবা। আর যদি প্রশ্ন আসে তুমি এই সংখ্যাটা আগে মুখস্থ রাখবা, এই সংখ্যাটা আগে মুখস্থ রাখবা। এই সংখ্যাটা যে দেখাইছি না, যে কোনো একটা বস্তু যেভাবে রাখা না কেন তার ওজন, দেখো ওজন বলছে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, ওজন। যেটা আমি বললাম তোমাকে, এফ ইজ ইকুয়াল টু এমজি, এটা মানে ওজন না? তাহলে এই ওজনটা যদি ক্রিয়া করবে তাকে বলা হয় অভিকর্ষ অভিকর্ষ, যেটা আমাদের কি আছে বলতো? অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র, নট ভর কেন্দ্র, ভার কেন্দ্র। ঠিক আছে, ভার কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা ভাইয়া এটুকু মোটামুটি ক্লিয়ার যে ভাইয়া ভর কেন্দ্র ভার কেন্দ্র, এটা কি আটকে গেছে রে? আটকানোর কথা না? নেটে কি আজকে সমস্যা করতেছে বেশি নাকি? ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো? অল ক্লিয়ার? ভাই একটু আমাকে জানাও যে ভাইয়া সব ক্লিয়ার, ভর কেন্দ্র ভার কেন্দ্র বুঝতে পারছি, এটুকু জানাও যে অভিকর্ষ কেন্দ্র ভর কেন্দ্র, সরি ভার কেন্দ্র এটা হচ্ছে ওজন, আর ভর কেন্দ্র হচ্ছে যেদিক দিয়ে ভরটা ক্রিয়া করবে। ভর কি চেঞ্জ হয়? ভর চেঞ্জ হয় না। অভিকর্ষ বল বা অভিকর্ষ যে বলটা আছে এটা চেঞ্জ হয়ে যায়, কেন? জি এর মান চেঞ্জ হচ্ছে, তাই না? এটা কি বুঝতে পারছো ভাই? একটু আমাকে জানাও যে ভাইয়া তোমরা বুঝতে পারছো। এটা মোটামুটি ক্লিয়ার থাকলে এটাকে একটু কঠিন আছে, এই জায়গাটা আমি নিজের লেভেলেও একটু গুলাই ফেলতাম যে না ভাইয়া ভর কেন্দ্র ভার কেন্দ্র কি সেম, কারণ এই জায়গার কথা বোঝা যায় না। তুমি যে এখানে পড়বা, এই যে এখানে যে একটু পড়ে দেখবা, এখানে পড়ে কিছু বুঝতে পারবে না। বাট একটা জিনিস মনে রাখবা, ভর কখনো চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে। এবং এফ ইকুয়াল এমজি, এটা কিন্তু এখানে না, ওই আগের বোঝাইছি অভিকর্ষ কেন্দ্র। আচ্ছা এটা মোটামুটি বুঝলে হয়ে যাবে। আসো আমরা একটু সামনে যাই। তাহলে এখানে দেখো লেখা আছে ভর কেন্দ্র আর ভার কেন্দ্রের মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট। ভর কেন্দ্র হচ্ছে যে বিন্দু দিয়ে বন্ধুর, এক কথায় ভর কেন্দ্র হচ্ছে তোমার ভর, টোটাল হচ্ছে মনে রাখবা ভর। এখানে অনেক কিছু লেখা আছে, আমি এগুলো বেশি পড়াই না, কেন এগুলো হচ্ছে খুবই জ্ঞানজাম লাগে তোমাকে। মেডিকেলের জন্য যা লাগবে সেটা জাস্ট জানবা যে ভার কেন্দ্র হচ্ছে আমাদের বস্তুর ওজন, আর এখানে বস্তুর ওজন হবে না, বরং বস্তুটার একটা ভর। দেখো এক কথা মনে রাখবা, যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুটি শুধু রৈখিক গতি থাকবে, যেখানে ভরটা থাকবে সেন্ট্রালাইজড ভর, এটাকে সেন্ট্রালাইজড মাস বলা হয়। তার মানে ওই জায়গায় সবগুলো মাস এক জায়গায় মিলিত হয়। কি বললাম? ওই জায়গায় সবগুলো মাস একসাথে মিলিত হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তোমরা হচ্ছে একটু মাঝে মধ্যে ভাই রেসপন্স করবা, ঠিক আছে? কারণ হচ্ছে একটা ক্লাসে তোমাদের দায়িত্ব, তোমরা যারা লাইভ ক্লাস করে, এটা একটা দায়িত্ব যে না ভাই আমরা যেহেতু রেসপন্স করবো, কারণ আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা যে রেসপন্সটা করবা সেই ভিত্তিতে কিন্তু আমি আগাবো, পরে ক্লাসটা করবো। এই জন্য সবসময় একটু জাস্ট একটু লিখে দেবা যে ভাই ক্লিয়ার, ঠিক আছে? একটু ক্লিয়ার বলে দিলে সমস্যা একটু থাকে না। তাহলে ভার কেন্দ্র হচ্ছে ওজন হবে, এখানে ওজন হবে না।
এখানে জাস্ট সিম্পলি মনে রাখবা ভর, যেই জায়গায় তুমি যদি টাচ করে তুমি যদি পুশ করো তাহলে রৈখিক গতি থাকবে, সার্কুলার গতি থাকবে না। তাহলে রৈখিক গতি থাকবে, কি বললাম, রৈখিক গতি থাকবে, কিন্তু কোনো ধরনের সার্কুলার গতি থাকবে না। এটাকে বলা হয় ভর কেন্দ্র, আর ভার কেন্দ্রে ওজন থাকবে। এটুকু জানলে এখানে আর কিছু পড়তে হয় না, এখানে কিচ্ছু পড়তে হবে না ভাইয়া। এটুকু মোটামুটি পড়লে এখানে বক্সে একটু স্টার দেওয়া আছে, তুমি একটু পড়ে দেখতে পারো, বাট এখান থেকে কোনো প্রশ্ন আসে না, আমি দেখছি এখান থেকে কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, আচ্ছা আসো সামনে যাই। মুক্তিবেগ, এইটা খুবই ইম্পর্টেন্ট। তুমি মনে করো যে এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, যে কোনো একটা বস্তুর ভর যেমনই হোক না কেন, একটা নির্দিষ্ট বেগে যদি আমি তাকে নিক্ষেপ করি তাহলে সে আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না। এটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। কি বলা হচ্ছে ভাই, এটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। তার মানে কোনো একটা বস্তুকে যে বল, মানে তুমি যে ফোর্সে তুমি যদি পাঠায় দাও, মনে করো 1 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে যদি পাঠায় দাও তাহলে সে কখনোই আর ফিরে আসবে না। এটাকে বলা হচ্ছে মুক্তিবেগ। যে বেগের কারণে কোনো একটা বস্তু পৃথিবী থেকে মুক্ত হবে তাকে বলা হচ্ছে মুক্তবেগ। তাহলে এটা পৃথিবীর জন্য কত, এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তুমি বলতে পারো ভাইয়া কোনো একটা বস্তুতে ট্রাক হয়, তাহলে ট্রাককে কি উঠাই দেওয়া যাবে এভাবে? হ্যাঁ, সে ট্রাক হোক, মানুষ হোক, যে হোক না কেন, তাকে যদি এই বেগে আমি উঠাই দিতে পারি তাহলে সে রিগার্ডলেস তার ভর, এখন ভর প্রত্যেকটা ভরকে যদি এরকম একটা গতি দিতে তো শক্তি লাগবে, ট্রাকের জন্য এই গতি আনতে বেশি শক্তি লাগবে, আমাকে যদি উঠাই দিতে হয় তাহলে কম শক্তি লাগবে। তাহলে এই যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে সে কখনোই ফিরে আসবে না, এটাকে মাইলে আসবে। এটা মানটা কি শুধু এরকম করে আসবে, এত সিম্পল করে আসবে না। তোমরা এখন যেহেতু মেডিকেলের জন্য পরীক্ষা দিবা, তোমাদের এই মানটা মনে রাখতে হবে 7 মাইল পার সেকেন্ড। অথবা আরেকটা এখানে কথা আছে, যদি আমি বলি সেকেন্ড না ভাই, আমাকে আওয়ারে বলো, তাহলে 25,000 মাইল পার আওয়ার। এটা দেখবো তোমাদের পরে লেখা আছে 25,000, এটা কথা এটা দেখো যে সামনে লেখা আছে, এখানে এটা লেখা আছে না, সামনে দেখবা যে তোমাদের এখানে লেখা আছে যে 25,000 মাইল পার ঘন্টা। তাহলে এটাকে হচ্ছে মাইল পার ঘন্টা, ওটা ছিল সেকেন্ড, তাহলে সেকেন্ড তো কম হবে, আর মাইল পার ঘন্টা তাহলে আরও বেশি হবে, 25,000 মাইল পার ঘন্টা। আর ছিল 7 মাইল পার সেকেন্ড, 7 মাইল পার সেকেন্ড। ঠিক আছে, এই সিম্পল জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে, যে ভাই মাইল আছে কি না, সেকেন্ড আছে, এই দেখো ঘন্টা আছে এখানে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর 1 মাইল সমান, এটা মেডিকেলে একবার আসছিল, 1 মাইল সমান কত কিলোমিটার বলো তো, 1.60। কি বললাম, 1.60, খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে একবার আসছিল যে হ্যাঁ 1 কিলোমিটার সমান 1 মাইল সমান কত কিলোমিটার। আবার এটা প্রশ্ন আসছিল যে 1 কিলোমিটার সমান কত মাইল, এরকম ছোটো ছোটো কিন্তু অনুশীলনী প্রশ্ন, এটা কিন্তু প্রথম চ্যাপ্টারের অনুশীলনীতে আছে, তাই না, এটা আছে আমরা দেখছি। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা আসো, এখন আমরা দেখি যে আমাদের পৃথিবীতে মুক্তিবেগ কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তুমি বলতে পারো যে ভাই এগুলোকে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ 100%, দেখো 100% দেওয়া আছে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন তুমি কীভাবে মনে রাখবা, তোমাকে একটা সিম্পল ট্রিক বলে দিই। দেখো আমাদের এই বয়সটাতে দেখা যায় কি, আমরা হচ্ছে অপোজিট জেন্ডারের প্রতি বেশি আকর্ষণ বোধ করি। তোমার কোনো একটা মেয়ে ফ্রেন্ড থাকতে পারে, থাকতেই পারে, তাই না, থাকতে পারে। এবং দেখবা যে আমরা হচ্ছে অনেক গান বের হয়, নতুন অনেক গান বের হয়, তো সেখানে আগে একটা খুবই প্রচলিত একটা প্রথা ছিল যে কোনো একজনকে তুমি পছন্দ করো, তাকে তুমি চাঁদ হিসেবে সম্বোধন করবা, যে না সে হচ্ছে আমার চাঁদ, তাই না, সে হচ্ছে আমার মুন, তাহলে চাঁদ। তাহলে চাঁদ কিন্তু দেখা যায় কি দুইজনই থাকে, মনে করো তুমি এবং ও, তাহলে তোমার জন্য ও এবং তোমার জন্য, মানে দুইজন মিলে দুইজন হয়। তাহলে মনে রাখবা যে চাঁদ হচ্ছে 24 আওয়ার্স, মানে আমরা কি চাই যে 24 আওয়ার্স যেন আমাদের চারটা চোখের সামনে থাকে, আমাদের যে প্রিয় পাত্র বা যে কেউ হোক না কেন 24 আওয়ার্স যেন তার সাথে আমি থাকতে পারি। তাহলে মনে রাখবা যে চাঁদের সাথে সবার থাকার ইচ্ছা কখন বলো তো, 24 আওয়ার্সই যেন চাঁদের সাথে থাকতে পারি। তাই 24 কি মনে রাখবা, 2.4, এটা জাস্ট মনে রাখবা। আচ্ছা বুধবার, এটা মনে রাখবা যে বুধবার হচ্ছে কি, এটা আমি বুধবার মনে রাখতাম যে বুধবার হচ্ছে, ঠিক আছে 43, বুধবার হচ্ছে 43, ঠিক আছে। আর মনে রাখবো পঞ্চম, কি বললাম, পঞ্চম, তাহলে পঞ্চম কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আচ্ছা বলতে পারো ভাই পঞ্চম হতে পারে, নবম হতে পারে না, হ্যাঁ নবম হতে পারে, বাট মনে রাখবা যে মঙ্গল গ্রহের জন্য আমি 5 পাবো। কি পাবো, মঙ্গল গ্রহের জন্য আমি 5 পাবো, তাহলে মঙ্গল গ্রহ হচ্ছে 5, তাহলে পঞ্চম হচ্ছে মঙ্গল গ্রহ 5, তাহলে 5 কত, 5 কিলোমিটার পার সেকেন্ড। শুক্র, মনে রাখবা যে শুক্রবারে আমরা সব কাজ ফেলায় রাখি, মনে করো শুক্রবারে যে কোনো কাজ তুমি মনে করো সারা সপ্তাহ দিয়ে করছো, লাস্টে যে অনেকগুলো কাজ ফেলে রাখি না, মনে করো বাসা গুছাতে হয়, অনেক কাজ আছে, অনেক সময় প্র্যাকটিক্যাল লিখতে হয়, তো শুক্রবারে আমরা যত ধরনের কাজ আছে 10 কাজ ফেলায় রাখি, কি করে রাখি, 10 কাজ ফেলায় রাখি, তাহলে 10.3। আর একটা কি বললাম, বৃহস্পতি, দেখো বৃহস্পতি মানে হচ্ছে বৃহৎ, কি বললাম, বৃহস্পতি মানে হচ্ছে বৃহৎ, বৃহৎ মানে কি 59.5 কিলোমিটার পার সেকেন্ড, বৃহৎ মান। মেডিকেলে আরেকটা জিনিস মনে রাখো, মেডিকেলে কখনো মান চেঞ্জ করে না, মেডিকেলে তোমার প্রশ্ন আসলে এখান থেকেই প্রত্যেকটা মান দিবে, এখান থেকেই প্রত্যেকটা মান দিবে, তার মানে মেডিকেলে কখনোই মান চেঞ্জ করে না, মেডিকেলে যেখান থেকে তোমার প্রশ্ন হয় সেই মানগুলোকেই ওখানে তুলে দেয়। তার মানে ABCD মান করলে এখানে বৃহস্পতির মানটাই তুলে দিবে, মঙ্গল গ্রহের মানটাই তুলে দিবে, পৃথিবীর মানটাই তুলে দিবে, বাট চাবে একটা। এই সিম্পল জিনিসগুলোকে মনে রাখতে হবে যে ভাই মেডিকেলে কখনোই এরকম হাবিজাবি প্রশ্ন করে না যে ভাই খুব কঠিন করে মান চেঞ্জ করে দিবে, এমন দিবে না যে 2.3, 2.4, এগুলো হচ্ছে কখন দিবে, অনুশীলনী প্রশ্ন হলে, অনুশীলনীতে যদি এরকম প্রশ্ন থাকে তাহলে সেরকম প্রশ্ন দিবে, আদারওয়াইজ এরকম কখনো প্রশ্ন দিবে না, ঠিক আছে। আসো তোমাকে আমি বলি, পৃথিবী হচ্ছে 11.2, এটা সবাই জানো,
তোমাদের সিকিউতে তোমার পড়ছো, তোমাদের এমসিকিউতে তোমার পড়ছো, এটা সবাই জানে। কোনটা জানো না? বুধবার একটা কথা বলি, বুধবার হচ্ছে 4.3, এটা এমনি মনে থাকে। চাঁদের সাথে মানুষ কী করে, 24 আওয়ার্স সে চায় যে না আমি নিজের যে চাঁদ আমাকে যে যাকে ভালো লাগে তার সাথে যেন 24 আওয়ার্স থাকতে পারি, তাহলে 2.4। আচ্ছা মঙ্গল মানে পঞ্চম মানে হচ্ছে পঞ্চম মানে 5, আর হচ্ছে মঙ্গল গ্রহ, তাই না? মঙ্গল মতে হচ্ছে মঙ্গল। আরেকটা কি বললাম যে বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবার বা বৃহৎ অনেক বড়, তাহলে 59.5 হবে। আর শুক্রবার আমরা 10 কাজ মানে যতগুলো কাজ আছে সব কিছু কাজ ফেলায় রাখি শুক্রবারের জন্য, তাহলে 10 কাজ হচ্ছে শুক্রবারে হবে, ঠিক আছে? এই সিম্পল জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে বলছে লেখা বোঝা যাচ্ছে না, এরা লেখার থেকে বুঝছো এখানে মোটামুটি আমি কিছু লিখে নিই, এরকম এখানে সেরকম কিছু লিখে নেই, তোমাদের যতটুকু বলছে মুখে লেখার মতো এখানে বৃহৎ লিখছে, ঠিক আছে? এটা একটু এই বোর্ডে একটু সমস্যা আছে, হালকা একটু সমস্যা আছে, এখানে একটু লিখতে একটু দেখা যায় কি রেসপন্স একটু লেট করে, ঠিক আছে? সমস্যা নেই, আমরা যতটুকু পড়া এটা পড়ে ফেলছি। এখন তোমাকে একটা প্রশ্ন করি, দেখো এখন একটা প্রশ্ন করবো, তোমরা দেখবা ইনশাল্লাহ পারবা। তোমাকে আমি বলো যে ভাইয়া যে আমরা যে প্রথম দিকে পড়লাম জি আর একটা ছোট হাতের জি, বড় হাতের জি ছিল আর ছোট হাতের জি ছিল। আচ্ছা এখানে দেখো যে রেসপন্স আবার একটু কম করে মাঝে মধ্যে, ঠিক আছে? ছোট হাতে জি ছিল আর বড় হাতে জি ছিল, তাহলে তুমি আমাকে বলো যে কোনটা হচ্ছে চেঞ্জ হবে। তুমি আমাকে বলো যে ভাই কোনটা চেঞ্জ হবে, জি চেঞ্জ হবে না বড় হাতে জি চেঞ্জ হবে না ছোট হাতে জি চেঞ্জ হবে, কোনটা চেঞ্জ হবে? এটা একটা প্রশ্ন, এটা খুবই সোজা প্রশ্ন ভাই, এটা না পারলে কিছু করার নেই। এটা যদি না পারো তাহলে চ্যাপ্টারটা কোনোভাবেই আমি মানে হয়তো তুমি পড়তে পারতেছো না, তাহলে দেখো এখানে চেঞ্জ হবে কিন্তু আমাদের এই ছোট হাতের জিটা। এখন আমি আসল প্রশ্নে আসি। আসল প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া আমাদের রাজশাহীতে জি এর মান কত? রাজশাহীতে বলছে না রাজা কি বলো, রাজা সবচেয়ে বড়, রাজা বড় মানে কি মানটা কোন ছিল, মানটা কত বড় ছিল বলো তোমাকে? যদি রাজা হয় তাহলে রাজার ক্ষেত্রে মানটা কত বড় হবে? আচ্ছা কোন এখানে বলছে চেঞ্জ হবে জি, আর চেঞ্জ হবে না বড় জি, টপ জি কখনো চেঞ্জ হবে না, বড় হাতের জি সে তো গোট, চেঞ্জ হবে না, আর ছোট হাতের জিটা চেঞ্জ হবে। যেমন রাজশাহীতে মানটা কত, এই যে রাজশাহীতে বললাম, তো রাজশাহীতে মানটা কত? রাজশাহীতে মানটা কত? জি এর মানটা চেঞ্জ হবে, তো রাজশাহীতে মানটা কত একটু আমাকে জানো ভাই। আমি যে ট্রিকটা দেখাই দিছি একটু বললে হবে যে ভাই এটা হচ্ছে রাজশাহী মানে রাজা মানে সবচেয়ে বড়, তো সবচেয়ে বড় কোনটা ছিল একটু মনে করার ট্রাই করো। মানে কত ছিল লাস্টে, কত ছিল বলো তো? লাস্টে কত ছিল? লাস্টে কত ছিল একটু বলো দেখি, ঠিক আছে? একটু বলো দেখি ভাই লাস্টে কত ছিল? ঠিক আছে গুড। এখন বলো যে লাস্টে কত ছিল লাস্টে? আচ্ছা চেঞ্জ হবে তাই না, জি চেঞ্জ হবে, তা লাস্টে কত ছিল? রাজশাহীতে কত হবে বলো তো? রাজশাহীতে হচ্ছে তোমাদের, আচ্ছা তা রাজশাহীতে হবে তোমাদের লাস্টে বলো রাজা মানে 90, তাই দেখো লাস্টেও তুমি যতই লেখো না কেন 9.7 সামথিং লেখো লাস্টে 90 থাকবেই। এই যে 90 বললাম না, লাস্টে 90 থাকবে। দেখো রাজা মানে কি বলছিলাম 90 সবচেয়ে বড়। এই দেখো এখানে তোমরা অলরেডি উত্তর দিয়ে দিচ্ছ, দেখো লাস্টে দেখো এখানে তুমি একটু ফিরে আসো, এই দেখো এখানে তোমাদের সব কিছু দেওয়া আছে, এই যে আচ্ছা এইখানে মানে সামনে ছিল। আচ্ছা এখানে এক কথায় ওটা বুঝে ফেলছো তাই না? তোমরা একটু দেখে নিও, এখানে আছে পিছনে তুমি খুঁজে পেলেই দেখবা যে ওখানে আসছে যে 90, তাহলে সবচেয়ে বড় হচ্ছে তোমাদের ওই যে বললাম যে আমাদের যে রাজশাহী রাজা। আচ্ছা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তো লাস্টে 90 আছে দেখছো, তুমি কিন্তু পুরোটা মুখস্থ রাখো নাই, কিন্তু তুমি এমসিকিউ আসলে শিওর পারবা যে ভাই লাস্টে এখানে 90 আছে, বুঝতে পারছো? কিন্তু এর পুরোটা মুখস্থ করতে। আর ঢাকার জন্য কত হবে বলো তো? ঢাকার জন্য কত হবে? ঢাকার জন্য কত হবে বলো তো? ঢাকার জন্য বলছিলাম না যে ঢাকা শহরটা মোটামুটি রাজশাহী থেকে একটু ছোট, রাজা তো অনেক বড়, আর ঢাকা শহরটা একটু ছোট আসতে লাস্টে কি হবে? লাস্টে থাকবে আমাদের যে 35, লাস্টে কী হবে বলো তো? লাস্টে হচ্ছে 35 হবে। তোমরা একটা জিনিস মনে রাখো, যারা হচ্ছে তোমরা কমেন্ট করতেছো তারা বিশ্বাস করো পরীক্ষার হলে মনে রাখার চান্সটা আরও বাড়বে। কেউ যদি এখানে টাইপ করে, কেউ যদি খাতায় লিখে, তার ব্রেনটা বেশি কাজ করবে, ব্রেনটা বেশি শার্প হবে যে না ভাই আমি কমেন্টে লিখছিলাম, ভাইরা প্রশ্ন করছিল। আর তোমরা যারা এখন বসে আছো না ভাই আমরা কমেন্ট করবো না, বসে আসি বাকিরা উত্তর দিয়ে দিক আমি তাহলে দিব না, তাহলে কিন্তু মোটামুটি ধরা যায় যে তুমি হচ্ছে অলরেডি একটু পিছিয়ে যাচ্ছ তাই না? কারণ তুমি যদি কমেন্টটা করতে তাহলে কি হতো, তোমার ব্রেনটা তখন একটু চিন্তা করতে না ভাই এর তো 90 হবে এরকম কিছু, ভয় পাওয়া যাবে না, তুমি একটা অ্যান্সার দিয়ে দিবা। দেখো 35 লেখা আছে, দেখছো? এটাই চাচ্ছি তোমাদের কাছে যে তোমরা ট্রিকটাকে ধরো, তোমরা মেডিকেল পড়ার স্টাইলটাকে ধরো যে ভাই কীভাবে পড়তে হবে, এই জিনিসটাকে একটু ধরার ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা আসো আমরা সামনে যাই। আর চাঁদকে আমরা কী করতে চাই? 24 আওয়ার্স আমার চোখের সামনে দেখতে চাই। মেডিকেলে আসা প্রশ্ন, যারা ওইবার এভাবে পড়ছে 24 2.4 এভাবে পড়ছে তাদের জন্য সমস্যা হয় নাই, তাহলে এই 2.4 আছে এই পয়েন্টটাকে খেয়াল রাখবা, 4.3 আছে এই পয়েন্টটাকে খেয়াল রাখবা, তাহলেই হবে। আর মঙ্গল গ্রহে একটা জিনিস পড়াইছিলাম তোমাকে যে মঙ্গল গ্রহের জি এর মান হচ্ছে 3.8, এটা হচ্ছে মঙ্গল গ্রহে, তাহলে এটা মিক্স আপ করা যাবে না। মঙ্গল গ্রহে জি এর মান হচ্ছে এত, আর যদি বলি যে না
জি এর মান না, বরং মঙ্গল গ্রহে আমাদের মুক্তিবেগের মান কত, তাহলে সেটা হচ্ছে 5, সেটা হচ্ছে আমাদের 5 কিলোমিটার। কিলোমিটার ভাই, কিলোমিটার, মিটার কিন্তু না, কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, মোটামুটি আমি আশা করি যে তোমার প্রথম দিকে দেখা যায় কি জানো, অনেকেই ক্লাস করে, প্রথম দিকে ক্লাসের সংখ্যা মানে স্টুডেন্ট অনেক বেশি থাকে, আস্তে আস্তে স্টুডেন্ট কমে যায়, আস্তে আস্তে আসলে স্টুডেন্ট কমে যায়। এই জন্য দেখবা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো জাস্ট লেগে থাকে, ক্লাসের মধ্যে বসে কথা শুনে অ্যান্সার করে পরীক্ষা দেয়, এভাবে যারা কন্টিনিউয়াসলি পড়তে থাকে তারা ভালো করে, তারা দিন শেষে ইনশাআল্লাহ ভালো করবে। কেন? কারণ দেখা যায় কি, যারা ডেইলি থাকে তাদের ক্ষেত্রে ডেইলি পড়াশোনার ইচ্ছাটা বজায় থাকে, আর যারা ডেইলি থাকে না, রেকর্ডেড ক্লাস দেখে, আমি নিজেও রেকর্ডেড ক্লাস দেখতাম, বাট কথা আছে কি যে তুমি রেকর্ডেড ক্লাসটাকে যত্ন সহকারে দেখতে হবে, সেভাবে যত্ন করে দেখতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে মোটামুটি পড়াই ফেলছি, আমাদের কিন্তু আর বেশি নাই, আমরা মোটামুটি 47 48 আসি, আমাদের হচ্ছে জাস্ট 60 পেজ পর্যন্ত, তো মোটামুটি আর ধরা যায় 12টা পেজ আছে। এখন এখানে কথা আছে, কথাটা কি যে আমাদের কোনো একটা বস্তুকে মুক্তিবেগের যদি কম বেগে ছেড়ে দেই, কম বেগে ছেড়ে দিলে কি হবে? আমরা ভাবতে পারি যে ভাইয়া মুক্তিবেগের সমান ছেড়ে দিলে তো সে বের হয়ে চলে গেল, বাট মুক্তিবেগের একটু হালকা কম। কত কম? এই কম মানটাই তোমাকে বোঝাচ্ছি। দেখো, এইটাই হচ্ছে আমাদের এখনকার যে মেইন পড়া, যেটা বলতে গেলে যে ভাইয়া আমাদের মুক্তিবেগের হচ্ছে 7.88, এটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড। কি বললাম? কিলোমিটার পার সেকেন্ড। এটাকে আরেকটা জিনিস লেখা যায়, এটাকে আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে ভি, এটাকে বলা হয় আমাদের মুক্তিবেগ, তাই না? এটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি আমরা ভিই দিয়ে লিখতে পারি। এসকেপ মানে হচ্ছে চলে যাওয়া, তাদেরকে কি বলা হয়? এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি। তাহলে এখানে আমাদের হচ্ছে √2, এটাকে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে এই মানটা পাওয়া যায়। এটাকে আরেকভাবে প্রকাশ করা হয়, এটাকে আরেকভাবে কি প্রকাশ করা হয় বলো তো? এই যে ভিই স্কয়ার আর হচ্ছে আমাদের 2, এই 2টাকে যদি আমি এখন করে লিখি এবং যদি আমি এখানে হচ্ছে মিশাই দেই আর এখানে যদি একটা বেগ দেই, তাহলে এটা একটা সমান হতে পারে, আবার একটা হতে পারে যে এটা বড় হতে পারে, আবার এটা সমান হতে পারে। বুঝতে পারছো? এটা হচ্ছে নির্দিষ্ট একটা বেগ। এটা যদি এটা দেখো, এটা কিন্তু স্কয়ার হবে। এখন এটা যদি এটা থেকে ছোট হয়, তার মানে এইটার থেকে সে ছোট, কারণ এই মানটা আমি নিয়ে কাজ করতেছি। যদি উভয় পক্ষে স্ক্রল করি তাহলে এই মানটা নিয়ে আমি কাজ করতেছি। কোন মানটাকে নিয়ে কাজ করতেছি বলো তো? 7.88 নিয়ে কাজ করতেছি। তাহলে 7.88 নিয়ে যদি কাজ করি তাহলে এটার চেয়ে কম বেগে, মানে এটার সমান বেগে যদি আমি ছেড়ে দিই, মনে করো এইটার সমান বেগে আমি ছেড়ে দিলাম, তাহলে এটা হচ্ছে যে ইকুয়াল, এটা হচ্ছে বেশি বেগে ছেড়ে দিলাম, তাহলে এই যে এইটা, আচ্ছা এটা হচ্ছে ছোটো বেগে ছেড়ে দিলে আমি একটা ফলাফল পাবো। এখন তোমাকে শোনো আমার কথা, একটু মনোযোগ দিয়ে শুনিও। এখন তুমি এই জায়গাটা একটু খেয়াল করো, এই যে এখানে একটু খেয়াল করো, সব কিছু ক্লিয়ার না রে? কি ঝাপসা দেখা যায়? সব কিছু ক্লিয়ার না? সব কিছু কি ঝাপসা আছে? কি ঝাপসা থাকার কথা না, এটা একটু ছোট করে লেখা আছে। তবে এখানে জেনে রাখো, দেখো ভি স্কোয়ার, আচ্ছা এটা একটু ঝামেলা করে মাঝে মধ্যে, এটা হচ্ছে এই যে দেখো ভি স্কোয়ার, এই যে এখানে উপরে ভি স্কোয়ার বাই 2, এই বেগটা হচ্ছে যদি তোমার ছোট হয়, মানে মুক্তিবেগের এই যে অর্ধেকের, মুক্তিবেগের স্কোয়ারের অর্ধেক মানে কত? 7.88-এর চেয়ে কম হয়। 7.88-এর চেয়ে যদি কম হয় তাহলে উপবৃত্তাকার পথে পৃথিবীকে ঘুরে আবার ফিরে আসবে। কি বললাম? উপবৃত্তাকার পথে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। আচ্ছা, এটার মানেটা কি বোঝাচ্ছে? এটার মানেটা এটাই বোঝাচ্ছে যে কোনো একটা বস্তুকে তুমি যদি এটা একটা পৃথিবী ধরো, এটাকে যদি আমরা পৃথিবী ধরি, তাহলে এখান থেকে যদি আমি কোনো একটা বস্তুকে এখানে নিক্ষেপ করলাম, কি বেগে নিক্ষেপ করলাম? আমি মনে করো 7.88 বেগের চেয়ে কম বেগে নিক্ষেপ করলাম। 7.8-এর চেয়ে আমি যদি কম বেগে নিক্ষেপ করি, কি হয় বলো তো? এটা যদি কিলোমিটার পার সেকেন্ড, তাহলে কি হবে? এটা উপবৃত্তাকার, কি বললাম? উপবৃত্তাকার পথে আমার ফিরে আসে, আবার কি মাটিতে ফিরে আসবে, উপবৃত্তাকার। তাহলে উপবৃত্তাকার পথে এটাকে ভ্রমণ করে আবার এই জায়গায় ফিরে আসবে, পৃথিবীতে ফিরে আসবে। এই জিনিসটা জানতে হবে যে পৃথিবীতে ফিরে আসবে, উপবৃত্তাকার পথে চলে যাওয়া, উপবৃত্তাকার পথে আবর্তন করার পর ফিরে আসবে, উপবৃত্তাকার পথে আবর্তন করার পরে ফিরে আসবে, এইটা জানতে হবে। আচ্ছা, আর কি জানতে হবে এখান থেকে? যদি বলো যে না আমি এটা চাচ্ছি না ভাইয়া, আমি আরেকটা জিনিস করবো। আরেকটা জিনিস কি? যে এটা মনে করো পৃথিবী, আমি 7.88-এর একটু মনে করো সমান, মানে একদম সেম আমি বেগে দিলাম। সেম বেগে যদি আমি দাও তাহলে কি হবে বলো তো? আমি তোমাকে বলি। আচ্ছা, সেম বেগে দিলে, আচ্ছা সেম বেগে যদি তুমি দাও, দেখো লেখা আছে যদি সেম দাও, বস্তুটা যদি একদম সেম বেগেই দাও, কি বললাম? যদি বস্তুটাকে তুমি সেম বেগেই তুমি যদি নিক্ষেপ করো, তুমি বস্তুকে সেম বেগেই নিক্ষেপ করো, দেখো এই অর্থাৎ ইকুয়াল দেওয়া মানে কি? সেম বেগে যদি আমি দাও তাহলে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার ফিরে আসবে। দেখো আবার, এবং চাঁদের মতো করে চাঁদের মতো এক কথা বলছে কি জানো? বৃত্তাকার পথে আবর্তন করবে কিন্তু ফিরে মানে মুক্ত হয়ে যাবে না। ফিরে আসবে বলতে কি, আমার যদি কম বেগে দেই তাহলে ফিরে আসবে, বা যদি সমান বেগে দেই, কোনটা সমান? 7.88 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে সে হচ্ছে বৃত্তাকার পথে আবর্তন করবে। কি পথে আবর্তন করবে? বৃত্তাকার পথে। তার মানে দেখো ইকুয়াল বলছি না, তার মানে সেকে যদি উৎক্ষেপণ করি তাহলে সে বৃত্তাকার পথে পৃথিবীকে আবর্তন করতে থাকবে, বৃত্তাকার পথে সে হচ্ছে আবর্তন করতে থাকবে।
বুঝতে পারছো? বৃত্তাকার পথে সে আবর্তন করতে থাকবে। তাহলে 3টা কেস আছে। লাস্ট নাম্বার কেস কি? লাস্ট নাম্বার কেস হচ্ছে যে আমি যদি একদম বেগটাকে বাড়াই দেই 7.88 হচ্ছে বাড়াই দেই, বাট 11.2 এর কম, 11.2 হলে তো ভাই শেষ, সে আর আসবেই না, সে ফিরে গেল, মনে করো সে গেল, সে একদম অ্যাটমসফিয়ার থেকে বের হয়ে বাইরে চলে যাবে। বাট যদি 7.88 এর চেয়ে 11.2 এটার মাঝে থাকে, এটা যদি মাঝে থাকে তাহলে কি হবে? সেটা হচ্ছে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে, পৃথিবীতে ফিরে আসবে না। কিন্তু উপরে দেখো, উপরে লেখা ছিল উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে কিন্তু পৃথিবীতে ফিরে আসবে। আর নিচে কি বললাম? উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে বাট পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবীতে ফিরে আসবে না। এই সিম্পল জিনিসটা জানতে হবে। আরটা কি? 11.2 বেগে যদি দাও তাহলে তো সে গেল, সে আর আসবে না, সে অধিবৃত্ত পথে পৃথিবীকে ছেড়ে যাবে। কারণ অধিবৃত্ত পথে একবার ঘোরার পরে দেখা যাবে ছেড়ে যাবে, পৃথিবী বিশ্ব থেকে ছেড়ে যাবে, পৃথিবীতে জীবনই আসবে না, পৃথিবীতে জীবনও আর আসবে না। ঠিক আছে? পৃথিবীতে আর জীবনই আসবে না। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন দেখো একটা তোমাকে প্রশ্ন করি। ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে যে একটু তোমাকে একটা কি পড়ালাম বলো তো? আচ্ছা, মুক্তিবেগ থেকে প্রশ্ন ধরি। দেখো, তোমাকে যদি প্রশ্ন করে যে ভাইয়া আমাদের পৃথিবীতে মুক্তিবেগ কত, এটা সবাই জানো 11.2। আচ্ছা, আর যদি একটু কঠিন ধরি যে ভাইয়া বুধ, মানে আমাদের যে বুধ গ্রহ আছে, তাই না? আমি পড়েছিলাম বুধবার করে পড়েছিলাম, তাহলে বুধবার মানে কত? বুধবার মানে একটা সংখ্যা পড়েছিলাম না? তাহলে বুধ গ্রহে আমাদের কত হবে? আমাদের কত হবে বলো তো? মুক্তিবেগের মান কত হবে? বুধ গ্রহে কত হবে বলো তো? আচ্ছা, এটা বলবা। আর একটা বলবা আমাকে যে বৃহস্পতি, আমরা বলছি না তাহলে আমাদের হচ্ছে যেই গ্রহ ছিল, ঠিক আছে, তাহলে বৃহৎ মানে কি? সবচেয়ে বড় মান। তাহলে এটা বলো তো কত হবে বলো তো? আমাদের মঙ্গল গ্রহের ক্ষেত্রে কত হবে, বুধ গ্রহের ক্ষেত্রে কত হবে, আর হচ্ছে এই যে বললাম বৃহৎ, তাহলে বৃহতের ক্ষেত্রে কত হবে বলো তো? বৃহতের ক্ষেত্রে কত হবে? ঠিক আছে, একটু আমাকে জানাও। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট ভাইয়া। তুমি বলতে পারো যে ভাইয়া এই যে সিম্পল প্রশ্ন ধরতেছেন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় দেখবা এই জিনিসগুলো থেকেই প্রশ্ন আসে, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে, এবং তুমি দেখবা যে তোমাদের যত ধরনের প্রশ্ন আসে এখানে। আচ্ছা, 4.3 ঠিক আছে, গুড। আচ্ছা, তারপরে মঙ্গল গ্রহের ক্ষেত্রে কত? মঙ্গল কত হবে? 59.5 ঠিক আছে, বৃহৎ মান, সবচেয়ে বড় মান। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে হ্যাঁ 5 হবে, গুড। ঠিক আছে, এখন তোমরা যেটা কমেন্ট করতেছো, তোমরা দেখবা যে ইনশাআল্লাহ তোমাদের পড়াটা আরও বেশি মনে থাকবে। তোমরা যারা দেখা যাচ্ছে আরও ক্লাস করতেছো না, কমেন্ট করতেছো না, এটা ঠিক আছে, মানে সবাই যে কমেন্ট করতে হয় এমন না, ঠিক আছে, বাট যারা কমেন্ট করতেছো তাদের পড়াটা একটু বেটার মনে থাকবে। কারণ তুমি এটাকে কমেন্ট সেকশনে লেখার জন্য তোমাকে চিন্তা করতে হবে, তাই না? তুমি তো চিন্তা করেই লিখবা, ওই জন্য হলেও তোমার একটু বেশি মনে থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ মনে থাকবে। আচ্ছা, এটুকু পড়ে ফেললে এখন দেখো আমি আবার একটু রিক্যাপ করি। 7.88 হচ্ছে কম। আচ্ছা, কম মানে হচ্ছে কি? পৃথিবীতে তো ফিরে আসবেই, বাট উপবৃত্তাকার পথে ফিরে আসবে। 7.88 সমান, তার মানে হচ্ছে 7.88 সমান হলে কি হবে? বৃত্তাকার পথে চাঁদের মতো প্রদক্ষিণ করবে। আর যদি বলো 7.88 চেয়ে বেশি বাট 11.2 এর চেয়ে কম, তাহলে হচ্ছে সেটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকবে, উপবৃত্তাকার পথে, কিন্তু পৃথিবীতে ফিরে আসবে না। প্রথমবারে ফিরে আসছিল, আর লাস্টের বারে গিয়ে 11.2 যদি বেশি দেই, তাহলে সে ভাই গেল, সে আর কখনোই আসবে না। ঠিক আছে, সে আর কি করবে না? সে কখনোই আর আসবে না। সে আর কি করবে না বলতো? সে আর কখনোই ফিরে আসবে না। ঠিক আছে, সে আর কি করবে না? কখনোই ফিরে আসবে না। ঠিক আছে। আচ্ছা, আসো, এটা যদি মোটামুটি বুঝে থাকো তাহলে দেখো, এটা জাস্ট একটু বুঝাই দিছে, এরা মোটামুটি অত বেশি ইম্পর্টেন্ট না। এটা একটা কথা মনে রাখবা যে জায়গাগুলোতে তুমি একটু আটকাইতে পারো, এই জায়গাগুলোতে সেরকম জায়গা তোমাকে যদি চাই না টিচার তোমাকে আটকাবেই, তাহলে এখান থেকে প্রশ্ন দিবে, বাট এখান থেকে প্রশ্ন নর্মালি আসে না, নর্মালি এখান থেকে প্রশ্ন আসে না। আচ্ছা, এটা মোটামুটি জানো। এই যে দেখো, মুক্তিবেগের মান পৃথিবী থেকে চন্দ্রে অপেক্ষা বেশি। পৃথিবীতে কেন বেশি বলতো? মুক্তিবেগের মানটা নির্ভর করে কোন একটা গ্রহের ভরের উপর। দেখো, বৃহস্পতি যে গ্রহটা আছে সেটা কিন্তু সবচেয়ে বড় গ্রহ, এটার ভরটা অনেক বেশি, তাহলে ভরের উপর মুক্তিবেগ নির্ভর করে। কি বললাম? তাহলে ভরের উপর আমাদের মুক্তিবেগটা নির্ভর করতেছে। ঠিক আছে, ভরের উপরে আমাদের মুক্তিবেগটা নির্ভর করে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু সামনে যাই। দেখো, আমাদের বলছে মঙ্গল গ্রহের ব্যাস এত, তাহলে মঙ্গল গ্রহের থেকে মুক্তিবেগ নির্ণয় করো। এটা নির্ণয় করা দরকার আছে? হ্যাঁ, মুক্তিবেগের নির্ণয় করা দরকার আছে। মঙ্গল গ্রহ তো জানি ভাই, যেটার মানটা কত হবে? 5। এখানে দেখ 4.77 যদি অ্যাকুরেট মান চায়, যদি অ্যাকুরেট মান চায় তাহলে 4.77 কিলোমিটার পার সেকেন্ড দিয়ে দিব। ঠিক আছে, যদি অ্যাকুরেট মান চায় তাহলে আমরা 4.77 কিলোমিটার পার সেকেন্ড দিয়ে দিব। ঠিক আছে, আর যদি অ্যাকুরেট মান না চায় তাহলে 5.0 কিলোমিটার পার সেকেন্ড দিলেও কোনো সমস্যা নেই, কিলোমিটার পার সেকেন্ড দিলেও কোনো সমস্যা নেই, এটা তো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আসুন, মহাকর্ষ সূত্রের ব্যবহার।
মহাকর্ষ সূত্রের কিন্তু অনেক ব্যবহার আছে এবং এগুলো দেখবা যে এগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট না এখন। এই জিনিসগুলো যে পড়াবো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, বাট কোন জায়গায় ওগুলো তোমাকে বলি, সবগুলো পড়া যাবে না, সবগুলো পড়া যাবে না। যেগুলো ইম্পর্টেন্ট তোমাকে বলি যে আমাদের যে পৃথিবীর ঘনত্ব সেটা হচ্ছে 5.5 ইন্টু 10⁻³ আচ্ছা একটা তোমাকে প্রশ্ন করি ভাইয়া, এখন কিন্তু অনেক সংখ্যা পড়ে ফেলছি, তোমাকে আমাকে কয়েকটা কথা বলবা যে সূর্যের ভর এটা আমাকে একটা বলবা। তবে আরেকটা কথা বলবা পৃথিবীর ভর, ঠিক আছে, পৃথিবীর ভরটা আমাকে বলবা, সূর্যের ভর বলবা, পৃথিবীর ভর বলবা, আরেকটা কি বলবা যে নিউটনের হচ্ছে তোমার মহাকর্ষ সূত্র। এটা কিন্তু একবার প্রশ্ন ধরছি তোমাদের, তাও তোমাকে বলতেছি কেন, কারণ এটা একটু ইম্পর্টেন্ট আছে। মহাকর্ষ সূত্র কত সালে দিয়েছেন এটা তুমি বলবা। আরেকটা কি বলবা আমাকে যে ভাইয়া সূর্যের ভর, পৃথিবীর ভর আর মঙ্গল গ্রহের যে মুক্তিবেগ একটুকে পড়লা ওটা কত বলো তো, একটু বলে দাও। এটা মনে থাকবে ভাইয়া, তোমাদের ভালোর জন্য বলতেছি যে কমেন্ট করে তুমি রেখে দিলে তোমার পরে মনে থাকবে। তাহলে তুমি সূর্যের ভর কত পড়ছি বলো তো, সূর্যের ভর কত বলছিলাম 2-3, মনে করো 2-3 কি ছিল 2 × 10⁻, কত বলো তো, এটাকে লিখে দিতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা এরকম কমেন্ট আমরা ইনশাল্লাহ, আচ্ছা দরকার নেই। দেখো এটা মোটামুটি সোজা, বুঝছো তোমরা, এটা অলরেডি করে ফেলছো অ্যান্সার, এটা অ্যান্সার একবার করছিলা তোমার মনে আছে আমার, যে সূর্যের ভরের ক্ষেত্রে আমরা ধরছিলাম 2 × 10⁻30, পৃথিবীর ভর ছিল 6 × 4×6 = 24 এত কেজি। ঠিক আছে, এগুলো সিম্পল জিনিস, বুঝছো, এগুলো সিম্পল জিনিস। 6 আবার তো জি এর মান, এই জি এর মানগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো জি এর মান মুখস্থ রাখতে হবে। এই সিম্পল জিনিসগুলো যদি জানো তাহলে হয়ে গেল, ঠিক আছে, এই সিম্পল জিনিসগুলো জানতে হবে। আচ্ছা এগুলো দেওয়া আছে, লাস্টে একটা ছক করে দেওয়া আছে, তুমি দেখবা তোমাদের লাস্টে ছক করে দেওয়া আছে। তাহলে যে কোনো একটা জায়গায় খনিজ পদার্থ আছে কিনা এটা জানার জন্য আমরা এই যে ঘনত্বের যে সূত্রটা আছে বা পৃথিবীর যে আমাদের মহাকর্ষের সূত্র সেটা ইউজ করি। তাহলে ঘনত্বের বেশি হলে সেখানে খনিজ পদার্থ থাকার সম্ভাবনা বাড়ে। তাহলে যেখানে মনে করো সেখানে খনিজ পদার্থ আছে, মনে করো সেখানে আমাদের খনিজ পদার্থ কি তেল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। যদি ঘনত্ব চেঞ্জ হয় তাহলে সেখানে খনিজ পদার্থ থাকতে পারে, কি থাকতে পারে, খনিজ পদার্থ থাকতে পারে, ঠিক আছে, খনিজ পদার্থ থাকতে পারে। আচ্ছা এখন আরও কথা আছে এখানে, যেমন ধরো যে অভিকর্ষ স্তরণ নিয়ে করতে পারি অনেক কিছু লেখা, আমরা মোটামুটি জানবো যে গড় ঘনত্ব নির্ণয় করতে পারি। ঘনত্বটাই বেশি ইম্পর্টেন্ট এখানে, এক কথায় প্রাকৃতিক সম্পদ জানার জন্য আমাদের ঘনত্বটা বুঝতে হয়। তাহলে পৃথিবীর ঘনত্ব কত, 5.5 × 10⁻3, এটা মনে রাখবা যে পৃথিবীর যে ঘনত্ব, কি বললাম, পৃথিবীর যে ঘনত্ব সেটা কত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর ঘনত্ব হচ্ছে তোমার 5.5 × 10⁻3, এটা কত হবে বলো তো, ঘনত্ব মানে ঘনত্ব এককটা কি হবে তুমি একটু খেয়াল রাখবা যে এটা হচ্ছে kg/m³, kg/m³, কি হবে বলো তো, kg/m³, ঠিক আছে। এই সিম্পল জিনিসগুলোকে জানতে হবে যে পৃথিবীর ঘনত্ব হচ্ছে 5.5 × 10⁻3 kg/m³, তার মানে একটা মিটার কিউব পার, এখান করে একটা যদি 1 মিটার কিউব নেই, এটা হচ্ছে মিটার, তাহলে এখানে কত কেজি আছে, কত কেজি থাকে বলো তো, নর্মালি 5 কেজি থাকে। এই যে একটা মাটি, মনে করো এই জায়গাটার মাটি নিলে এখানে পার মিটার স্কোয়ারে 5 কেজি মাটি পাবো, বা 5.5 × 10⁻3 kg/m³, ঠিক আছে, এগুলো একটু জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি হয়ে গেল, এখান থেকে মোটামুটি এটা জানলেই আমাদের হয়ে যাবে। স্বাভাবিক উপগ্রহ, এখানে উপগ্রহ সম্পর্কে কথা আছে। উপগ্রহ মনে রাখবা যে উপগ্রহগুলো হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে নর্মাল। যেগুলো ন্যাচারাল বলতে কি কৃত্রিম আর ন্যাচারালটা আসেই, বাট কৃত্রিমের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে পোলার মানে সে পোলের মধ্যে থাকবে, পৃথিবীর মেরু আছে না রে পোল, একটা উত্তর মেরু দক্ষিণ মেরু, তাহলে এই যে উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, এই মেরু দিয়ে যখন সে যাবে তখন তাকে বলা হয় মেরু, মানে হচ্ছে সে হচ্ছে পোলার উপগ্রহ। আর একগুলো আছে নিরক্ষীয় তলে যায়, মানে আমাদের নিরক্ষীয় তল মানে কি, যেটা হচ্ছে তোমার এই যে বেশি চওড়া, যেদিকে ওই যে বললাম 22 কিলোমিটার বেশি, তাহলে চওড়ায় কত বলো তো, চওড়ায় হচ্ছে 22 কিলোমিটার বেশি। এখন দেখো যেগুলো হচ্ছে ন্যাচারাল মানে কি, যে চাঁদ হচ্ছে ন্যাচারাল উপগ্রহ। যেমন চাঁদ হচ্ছে কি করে বলতো, চাঁদ হচ্ছে আমাদের দেখা যায় চাঁদ হচ্ছে 28 দিনে, নর্মালি আমাদের দেখা যায় চাঁদ হচ্ছে 28 দিনে বা 30 দিন, নর্মালি তোমাদের বইয়ে 30 দিন লেখা আছে, বাট আমরা জানি যে 28 থেকে 30 দিন নর্মালি লাগে চাঁদের হচ্ছে আমাদের প্রদক্ষিণ করতে। আর এখানে একটা কথা জানতে হবে যে ভূ উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। তাহলে যে উপগ্রহ 24 ঘন্টায় তোমাকে প্রদক্ষিণ করে আসবে তার একটা কক্ষপথ আছে, তাকে কক্ষপথকে কি বলা হয়, পার্কিং কক্ষপথ বলা হয়। তাহলে এটা একটা বিশেষ কক্ষপথ যেটার জন্য কি হয় 24 ঘন্টায় ফিরে আসতে হবে, 24 ঘন্টা না আসতে তাকে পার্কিং কক্ষপথ বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা কৃত্রিম উপগ্রহ, এটা এক কথায় যেটা দেখো চাঁদ লেখা আছে 30 দিনে প্রদক্ষিণ করে আসে, বাট যদি 30 দিন অপশন না পাও,
অনেক বইয়ে দেখবা যে 28 দিন লেখা আছে, 28-29 দিন লেখা আছে। তো তুমি কি করবা, আগে 30টা খুঁজবা, 30 না পেলে তখন তুমি কি করতে পারো, তখন তুমি 29 বা 28 দাগাইতে পারো। এত কাছাকাছি অপশন দিবে না, হয় দিবে 22, তারপরে দিবে 28, তারপরে দিবে 35, বা তারপরে দিবে হচ্ছে তোমার 21, তাহলে এরকম কাছাকাছি অপশন কখন দিবে না। বা 30টা থাকলে 30টাকে বেশি প্রাধান্য দিবা। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এটুকু মোটামুটি মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এখন কথায় আমরা একটু এখানে আসি। দেখো সামনে যেসব মহাশূন্য যান পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতায় তাদের নিজস্ব, আচ্ছা এখানে মোটামুটি একটা কথা লেখা আছে, যেগুলো কৃত্রিম, এক কথা কৃত্রিম, এটা জানতে হবে। বস্তির মানে কি, যে উপগ্রহটা 24 ঘন্টায় আমাদের মাথায় ফিরে আসে। মনে করো পৃথিবীও 24 ঘন্টায় ঘুরতেছে, উপগ্রহ 24 ঘন্টায় ঘুরতেছে, তাহলে পৃথিবী থেকে কি মনে হবে, যে উপগ্রহটা স্থির, তাই না? মনে করো আমিও যাচ্ছি একটা স্পিডে, তুমিও যে একটা স্পিডে, তাহলে দুজনের সঙ্গে কি হবে, দুজনের সাপেক্ষে মনে হবে যে আমি স্থির আছি। এই জন্য বলা হচ্ছে যে যখন 24 ঘন্টায় পৃথিবীও ঘুরতেছে, উপগ্রহটাও কি হয়, 24 ঘন্টায় ফিরে আসতেছে। তার মানে 24 ঘন্টায় তার কক্ষপথে, পাখির কক্ষপথ বলে পর্যায়কাল কত, পর্যায়কাল 24 ঘন্টা। তাহলে উপগ্রহ যেটা পর্যায়কাল 24 ঘন্টা, তাকে কি বলে, তাকে বলে ভূস্থির। নিচ থেকে দেখে মনে হয় স্থির আছে, বাট আমরা পৃথিবীও যাচ্ছে, সেও যাচ্ছে, তাহলে উপর থেকে কি মনে হবে, যে সে হচ্ছে স্থির আছে। সে কি আছে বলতো, সে হচ্ছে স্থির আছে। এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হচ্ছে ভূস্থির উপগ্রহ। আবর্তনকাল কি বলতো, পৃথিবীর সমান, পৃথিবীর আবর্তনকালের সমান থাকে, 24 ঘন্টাই থাকে, এটাকে বলা হয় ভূস্থির। আচ্ছা, এখানে অনেকগুলো ব্যবহার দেওয়া আছে, এখান থেকে একটা জিনিস জানবা, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ আমাদের যেগুলো আবহাওয়া আছে, যেটা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, আমাদের বঙ্গবন্ধু যে স্যাটেলাইট 1টা আছে, সেটা কিন্তু এই কাজে ইউজ করা হয় মেনলি। আমাদের ওয়াইফাই, আমরা যে বলি না ওয়াইফাই ইউজ করতেছি সুপার ফাস্ট, সেখানে যে এক কথা দেখবা যে আমাদের যে বেতার যে সংযোগগুলো আছে, তার প্রতিরক্ষামূলক পাহারা, মানে যেটা এক কথায় আমাদের যে ডিফেন্স সিস্টেম আমরা ইউজ করি, আর্মিদের ডিফেন্স সিস্টেমে ইউজ করা হয়। তারপরে হচ্ছে গ্রহ নক্ষত্রের গঠন, রশ্মির উৎস সহ, মানে এক কথায় মহাজাগতিক রশ্মি কী কী আছে বলতো, গামা রশ্মি আছে, তারপরে আর বিভিন্ন ধরনের এক্সরে বলা যায়, তারপরে হচ্ছে যে কোনো ধরনের রশ্মি থাকে, এগুলো হচ্ছে ডিটেক্ট করে, তাই না? ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়। সমুদ্রের গভীরতা, কেন? কারণ সমুদ্রের গভীরতা বোঝার দরকার আছে, কারণ সমুদ্রের নিচে অনেক কিছু থাকতে পারে, খনিজ পদার্থ থাকতে পারে, এগুলো থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, ভূ জরিপ এগুলো দরকার নাই। আন্তঃমহাদেশীয় যোগাযোগ, এক কথায় আমাদের যে মানে এক কথায় আন্তঃ মহাদেশীয় যোগাযোগ মানে কি, আমরা নর্মালি কি অপটিক ফাইবার আছে আমাদের মাটির নিচে, যেমন আমাদের CME4 আছে, 5 আছে, এটা কি বলা হয়, CME, তোমরা জানো যে CME আছে আমাদের। তো এগুলো হচ্ছে দেখা যায় কি আমাদের মাটির নিচে, মানে সমুদ্রের নিচে যেয়ে আমাদের অপটিক্যাল ফাইবারগুলোকে নিয়ে যায়। বাট নর্মালি মহাকাশেও দেখা যায় কানেকশন তৈরি করতে হয়। নর্মালি যে ধরো আমি এখান থেকে ইন্ডিয়ায় বা হচ্ছে আমেরিকায় কানেকশন করতে যাচ্ছি, এই যে অপটিক্যাল ফাইবারের থেকে আরও ভালো যাইতে পারবে কি তোমার স্যাটেলাইটগুলো। তাহলে স্যাটেলাইটগুলো কী করা হয়, মহাদেশীয় যে যোগাযোগ আছে সেখানে আমাদের সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, এটুকু মোটামুটি জানলে হয়ে যায়। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মোবাইল ফোন, টেলিফোন, ইন্টারনেট, যেটা বললাম ইন্টারনেটের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এগুলো দিয়ে জানতে হবে। আর এটা কি বলে, সিনকম মানে হচ্ছে স্যাটেলাইট। সিনকম একটা স্যাটেলাইট, যেটা হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন স্যাটেলাইট। সিনক্রোনাস মানে হচ্ছে ক্রোনাস মানে সময়, সিন মানে একই সাথে, তার মানে সময়ের সাথে সাথে সে ডেটা পাঠাইতে পারে। তার মানে যত সময় যাচ্ছে তত সে সময়ের সাথে ডেটা পাঠাইতে পারবে, সিনক্রোনাস কমিউনিকেশন। তার মানে ডিলে হবে না, ডিলে কম হবে, এটাকে বলা হচ্ছে ভূস্থির উপগ্রহের যোগাযোগ। তার মানে দেখো মোবাইল ফোন থেকে এখানে উপগ্রহে যে আরেকটা মোবাইলে চলে যাবে, ডাইরেক্ট চলে যাবে, এটাকে বলা হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন। তাহলে এটাকে বলে সিনকম। কি বলা হয়, সিনকম, ঠিক আছে? খুবই মানে বহুলভাবে ব্যবহৃত হয়, খুবই ব্যবহৃত হয়, এটা জানতে হবে। আর জানতে হবে নর্মালি যেগুলো ভূস্থির উপগ্রহ, সেগুলো কিন্তু নর্মালি 30,000 কিলোমিটার উপরে থাকে। আর যেগুলো হচ্ছে পোলার উপগ্রহ আবার কম উচ্চতায় থাকে, যেমন 500 থেকে 800 থেকে নর্মাল যেগুলো আছে তুমি দেখবা যে এখানে যেগুলো হচ্ছে যে ভূস্থির উপগ্রহ, এটার বৈশিষ্ট্য আছে বৃত্তাকার পথে পরিবর্তন করবে, 24 ঘন্টা হচ্ছে পর্যায়কাল, আর হচ্ছে এটা ভরের উপর নির্ভর করবে না। এটা মনে রাখবা পশ্চিম থেকে পূর্ব। কী হয় মনে রাখবা, যে পশ্চিম থেকে যে পূর্ব যাবে কী হয় মনে রাখবা যে সবসময় বড় থেকে ছোটোতে যায়। কি মনে করবা, বড় থেকে ছোটোতে যায়, তার মানে বড় থেকে সে হচ্ছে ছোটোতে যাবে, তাহলে বড় থেকে সে ছোটোতে যাবে, তার মানে কি বড় থেকে ছোটোতে যাওয়া মানে কি, সে হচ্ছে পশ্চিম থেকে পূর্বে যাবে। পূর্ব শব্দের দুইটা ওয়ার্ড দেখো, পূর্ব হচ্ছে আমাদের দুইটা ওয়ার্ড, পূর্ব হচ্ছে দুইটা ওয়ার্ড, আর পশ্চিম হচ্ছে 3টা ওয়ার্ড। তাহলে বড় থেকে ছোটোতে যাবে, পশ্চিম থেকে পূর্বের দিকে যাবে, পশ্চিম থেকে পূর্বের দিকে যাবে, ঠিক আছে? পশ্চিম থেকে পূর্বের দিকে যাবে, পশ্চিম থেকে কোথায় যাবে বলো তো, পশ্চিম থেকে পূর্বের দিকে যাবে, তার মানে বড় থেকে ছোটোর দিকে যাবে, বড় থেকে ছোটোর দিকে যাবে। আচ্ছা, ভূস্থির উপগ্রহটির উচ্চতা অনেক কিছু লেখা আছে, ভরের উপর নির্ভর করে না। মনে রাখবা যে প্রথমে একটা কথা বলছিলাম, মনে আছে? প্রথমে একদম একটা কথা বলছিলাম যে ভরের উপর নির্ভর করে না, কোনটা ছিল একটু মনে করো তো? ভরের উপর নির্ভর করে না, এটা ছিল ওই যে মহাকর্ষ বল, যে মহাকর্ষ, আচ্ছা ভরের গুণফলের উপর নির্ভর করে, বাট প্রথমে একটা কথা বলছিলাম মনে আছে, ওই যে প্রথমে একটা কথা তুমি দেখবা আমি বলছিলাম যে ভাই ভরের উপর নির্ভর করে না, এভাবে লিখে দিয়েছিলাম মনে করে,
একটু একটু খেয়াল করেও তোমরা একটু প্রথমে উপরে যে দেখিও যে একটা জায়গায় আমি বলছিলাম যে ভাই ভরের উপর নির্ভর করে না, ঠিক আছে, ভরের উপর নির্ভর করবে না। এটা মনে হয় জি এর ক্ষেত্রে বলছিলাম যে জি এর ক্ষেত্রে এটা ভরের উপর নির্ভর করবে না, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। আরেকটা জায়গায় লেখা ছিল, উপরে দেখবা লেখা আছে, তাহলে ভরের উপর নির্ভর করবে না কি আমাদের উপগ্রহটির উচ্চতা আর পরিক্রমণ বেগ, এটা ভরের উপর নির্ভর করবে না। কিসের উপর নির্ভর করবে? উচ্চতার উপর। কিসের উপর নির্ভর করবে? উচ্চতা। তাহলে কিসের উপর নির্ভর করবে? উচ্চতার উপর নির্ভর করবে। আর দেখো লেখা আছে 36,000 কিলোমিটার কৃত্রিম, যেটা আমাদের উপগ্রহ। আর পোলার উপগ্রহ দেখো, পোলার যেটা বলতেছি, পোলার কি বলতেছি? পোলার। তাহলে পোলারের জন্য কত হবে বলো তো? 500 থেকে 800, 500 থেকে 800 কিলোমিটার, ঠিক আছে। এই সিম্পল সিম্পল জিনিসগুলো জানতে হবে, এই সিম্পল সিম্পল জিনিসগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আসো, এটা মোটামুটি আমরা জানি যে বস্তির উপগ্রহগুলোর ব্যবহার আমরা পড়ে ফেলছি, এটা আর পড়বো না, এখান থেকে আর পড়বো না। এটা পোলা উপগ্রহ নর্মালি 110 মিনিট লাগে পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে, এটা এর দরকার নেই। একটা পৃথিবী একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে হলে 1/100 সেকেন্ড সময় লাগে। আর নিরক্ষীয় মধ্যতলের মধ্যে, মানে নিরক্ষীয় তল এই বরাবর হচ্ছে নর্মালি বস্তির উপগ্রহগুলো যায়। আর পোলা উপগ্রহ হচ্ছে পোল, দেখো উত্তর মেরু দক্ষিণ মেরু, তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যাবে কারা? যারা হচ্ছে পোলার। যারা হচ্ছে পোলার তারা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ মেরুতে যাবে, যারা হচ্ছে পোলার তারা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে বস্তুর গবেষণা লেখছে অনেক কিছু, আমরা মোটামুটি জানবো যে এখানে গবেষণার জন্য ইউজ করা হয়। বেশি লাগে না এখান থেকে, এগুলো এগুলো বেশি লেখছে এখানে, আমি বলবো যে এগুলো দরকার নেই, একটু নাও দেখতে পারো, এগুলো সমস্যা নেই, এগুলো না দেখলেও সমস্যা নাই। আমাদের কিন্তু শেষ, আমাদের কয়েকটা মেডিকেল প্রশ্ন আমরা সলভ করি। দেখো এখানে অনেক কিছু লেখা আছে, টলেমি, কোপারনিকাস, টাইকো ব্রে, এগুলো দেখবা একটু। তারপর হচ্ছে এখানে দেখবা যে অনেক কিছু, এগুলো এমনি জাস্ট দেখে রাখবা যে এখানে পৃথিবীর ভরও দেখবা দেওয়া আছে, পৃথিবীর ভর, সূর্যের ভর, এগুলো অনেক কিছু দেওয়া আছে এখানে। এই দেখো লেখা আছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ঘনত্ব, ব্যাসার্ধটা দরকার নেই বেশি, দেখতে পারো তাও। সূর্যের ভর দেওয়া আছে, পৃথিবী কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব, এগুলো দরকার হয় না। এই যে এটা জানবা, এই যে তোমাদের এই যে এটা পড়াইছি, তারপরে এটা পড়াইছি, এটা পড়াইছি, তারপরে হচ্ছে তোমার এগুলো পড়াইছি, পড়ানো হয়ে গেছে এগুলো, ঠিক আছে, এগুলো পড়ানো হয়ে গেছে। আচ্ছা, তারপরে এই যে জি এর মান, জি এর মান পড়াইছি, জি এর মান এগুলো পড়াইছি। তারপরে আর হচ্ছে আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা একটু দেখে রাখবা জাস্ট। আচ্ছা এখন আসো, পৃথিবীর যদি ঘূর্ণন না থাকে তাহলে কোনো একটা বস্তুর ওজন বৃদ্ধি পাবে না কমবে নাকি সেম থাকবে? তোমার উত্তর দাও দেখি একটু। সেম থাকবে? পৃথিবী যদি মনে করে থেমে গেল, আজকে সাপোজ পৃথিবী আর ঘুরবে না, সে বললো না আজকে মন খারাপ করছি আর ঘুরবো না, তাহলে কি হবে? পৃথিবীর কি ওজন একটা বৃদ্ধি পাবে না কমবে? কোনো একটা বস্তুর ওজন কি বৃদ্ধি পাবে? হ্যাঁ, পৃথিবী যদি রাগ করে বলে যে না ভাই আজকে ঘুরবো না, ভালো লাগতেছে না, আজকে একটু কম ঘুরি, আন্নিক গতি মনে করে সে বন্ধ করে দিল, তাহলে কি হবে? একটু উত্তর দাও যে কী হতে পারে। এটা কিন্তু মেডিকেল প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু মেডিকেল প্রশ্ন, ঠিক আছে, এটা কিন্তু মেডিকেল প্রশ্ন। আচ্ছা কী হতে পারে একটু বলো দেখি, কী হতে পারে? আচ্ছা এটা অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে নর্মালি আমাদের ওজন একটা বৃদ্ধি পাবে। কীভাবে বলো তো বৃদ্ধি পাবে? কেন বৃদ্ধি পাবে? কারণ নর্মালি আমাদের যখন পৃথিবীতে বাইরে একটা ঘুরে, এই যে ঘোরার কারণে কী হয় জানো? কেন্দ্র বিমুখী বল থাকে, একটা কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল না থাকলে, সেটাকে একটু ইয়া করে লিখি, কেন্দ্র বিমুখী বল না থাকলে, কেন্দ্র বিমুখী বল যদি না থাকে, যদি সেটা আমি অমিট করে দিই, তাহলে ওজনটা বৃদ্ধি পাবে। তাহলে বাইরের দিকে বল কমে যাবে, ভিতরের দিকে আমাদের যে জিটা এম, এই যে এটার এম আসে না রে, 6 × 10⁻²৪, এইটার কারণে, ওজনটার কারণে আকর্ষণ বৃদ্ধি পাবে, ওজন বৃদ্ধি পাবে। ওজন মানে কি? W = mg। তাহলে এই যে mg দেখতেছি, তাহলে জি এর মানটা বাড়বে, তাহলে আমাদের ওজন বৃদ্ধি পাবে। কী হবে? ওজনটা বৃদ্ধি হবে, ঠিক আছে। আচ্ছা আসো, কোনো একটা ভূপৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কত? 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কত বলো তো? কত হবে? এটার মানটা আসলে আমাদের অনুসরণীতে ছিল, পুরোপুরি হুবহু অনুসরণী থেকে দিছিল, এবং মানটা হচ্ছে আমাদের দেখবা যে এটার মানটা হচ্ছে তোমাদের 7.33, এই মানটা দেওয়া আছে আমাদের অনুসরণীতে, এই মানটাই দেওয়া আছে, 7.33 দেওয়া আছে। তো এটা ডাইরেক্ট আসলে মুখস্থ, কিছু করার নেই, অনুসরণীতে কিছু ম্যাথ আসছে, এগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হয়। এরকম একটা ম্যাথ হচ্ছে এরকম যে 7.33, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা এখন আসো আমরা একটু সামনে যাই। দুটি ভরের, মানে মনে করো একক ভরে দুটা বস্তু কণা, একক দেখো একক, সবই হচ্ছে একক। যদি একক হয় তাহলে কি হবে? সবই যদি একক হয় তাহলে মহাকর্ষ ধ্রুবক হবে, তাই না? আমরা কি জানি যে জি এর মানের ক্ষেত্রে যদি আমরা ধরি, মনে করো যে সাপোজ আমরা এফ ধরি, এফ এর ক্ষেত্রে যদি আমরা বলি যে এফ = জি এম এর মান যদি আমি 1 ধরি, এটা যদি 1 ধরি, তাহলে যদি এর 1 ধরি, তাহলে সব কিছু এক হলে কি হবে? যে বলে আকর্ষণ করে
তাহলে যে বল দ্বারা আকর্ষণ করবে সেই বলটা কি বলতো আমাদের জি এর সাথে মিলে যাবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু জি, এফ ইজ ইকুয়াল টু কি হবে বলতো জি হবে, এফ ইজ ইকুয়াল টু জি হবে। আচ্ছা এখানে একটা কথা লেখা আছে, কোনো একটা বস্তুর ভর পৃথিবীতে 75 কেজি, তাহলে বস্তুটা চাঁদে কত হবে, এটা কিন্তু বলছিলাম চাঁদে কত হবে, চাঁদে সেম হবে 75 কেজি হবে। বাট তুমি যদি বলো যে না ওজন চেঞ্জ হবে, হ্যাঁ ওজন চেঞ্জ হবে, তাহলে ওজন হচ্ছে আমাদের ওজন আমাদের চেঞ্জ হবে, বাট আমি মনে রাখতে হবে যে আমাদের ভর চেঞ্জ হবে না, তাহলে ভর আনচেঞ্জ থাকবে, মানে ভর হচ্ছে আনচেঞ্জ থাকবে। ভর কি হবে বলো তো, ভর হচ্ছে আনচেঞ্জ থাকবে, বাট আমাদের যে ওজনটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, ওই যে বলছিলাম ইট ইট দিয়ে মনে রাখতে বলছিলাম, ঠিক আছে, ইট দিয়ে হচ্ছে এলিপস, তাই না, এটা হচ্ছে আমাদের এলিপস হবে, তাহলে এই এলিপস যেটা বললাম, তাহলে এলিপস এইটা হচ্ছে আমাদের এই যে উপবৃত্তাকার, এটা কে বলছে, কেপলার বলছে, কেপলার বলছে, তাই না, কেপলার বলছে। তাহলে শেষ, আলহামদুলিল্লাহ আমরা আজকে চ্যাপ্টার শেষ করতে পারছি, এবং আমাদের আগের ক্লাসটা 40 মিনিট ছিল, এটা 40 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট, আমরা আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারছি। এটা আজকে মোটামুটি ধরে রাখো যে তুমি যদি আজকে এই ক্লাসটা করে তুমি অনুশীলনী সলভ দিবা, কোশ্চেন ব্যাংক সলভ দিবা, এটা দেওয়ার পর তুমি বিশ্বাস করো তোমার যেই প্রশ্ন দেওয়া হোক না তুমি পারবা, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টারে জাস্ট ওই যে কঠিন কিছু মান ছিল, রাজশাহীতে জি এর মান, এগুলো মান একটু কঠিন, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বাট তুমি জাস্ট মনে রাখবা যে ভাইয়া আমরা যেটাগুলো আজকে পড়ছি, যারা ফ্রি ক্লাস হিসেবে আজকে ছিল আমাদের সাথে, টার্গেট এমসি কোর্সে নাই, তাদেরকে আরও বেশি শুভেচ্ছা, কারণ দেখা যাচ্ছে কি তারা ইউজ করতেছে এগুলো, যে কোনো ফ্রি ক্লাস ইউজ করার মানে এটাই যে তুমি যতগুলো ফ্রি রিসোর্স আছে সেগুলো ইউজ করবা, ঠিক আছে। যারা ছিল সবাইকে ধন্যবাদ, এবং যারা রেসপন্স করো তাদেরকে আরও বেশি ধন্যবাদ, কারণ রেসপন্স যারা করছো তাদের জন্য আমি ক্লাসটা বুঝতে পারছি না ভাইয়া, তুমি বুঝতে পারতেছো বা ক্লাসে এসব কিছু তুমি তোমরা শুনতে পাচ্ছ ঠিক মতো, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকুক তোমরা গ্রুপে করবা, তোমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে আমাদের টার্গেট এমসি 6.0-তে, তোমরা যে কোনো সমস্যা হোক তোমরা সেখানে বলবা। আর ক্লাসের সময় মনে রাখতে হবে যে ভাইয়া এভরিথিং ইজ বেসড অন ফিডব্যাক, ফিডব্যাক যদি তুমি না দাও, তুমি মনে করো সমস্যা কোনো একটা হচ্ছে, তুমি যদি না বলেই মনে করে না সার্ভিসটা একটু ভালো হচ্ছে না বা এরকম কিছু, এটা হবে না, তোমাকে ফিডব্যাক দিতে হবে যে না ভাই আমার সমস্যা আছে একটু সলভ করে দেন। আমি নিজে যদি কোনো কিছু তোমার সমস্যা হয় জাস্ট গ্রুপে বলবা, আমাকে মেনশন দিয়ে বলবা বা যেটাই বলো না কেন, ইনশাল্লাহ আমরা সবাই যারা টার্গেট এমসি 6.0-তে আসি মেন্টর হিসাবে যারাই আসে না কেন তোমাকে বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আর আমরা হচ্ছে আজ বেশিক্ষণ যাব না, আমাদের ক্লাস শেষ, এবং আমরা হচ্ছে ইনশাল্লাহ আমাদের যে 25 তারিখ থেকে আমাদের যে ক্লাস শুরু হবে, যে রেগুলার ক্লাস, সেখানে আমরা আরও হচ্ছে তোমাদের যেভাবে পরীক্ষাগুলো নেওয়া লাগে, তোমরা কিন্তু পরীক্ষা দিচ্ছ, ডেইলি পরীক্ষা দিচ্ছ রে, পরীক্ষা দিচ্ছ তো, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আমাদের যে রুটিন অনুযায়ী ক্লাস আছে আইসি উইকে সেটা আমরা করবো, ঠিক আছে ভাইয়া। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, ঠিক আছে। আচ্ছা।